हाँ अनुपम, गुड मॉर्निंग। दिगंत, गुड मॉर्निंग। তো তোমাদেরকে আমি আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজি স্টার্ট করব। তো তোমাদেরকে আমি ইলেকট্রিক টেকনোলজির নোটসটা দিয়েছিলাম এবং আমি বলেছিলাম ওই নোটসের মধ্যে যে হ্যান্ড রিটেন নোটসটা আছে সেটা লিখে ফেলো, কারণ ওখান থেকে এবার আমি পড়াবো। এবং এর সাথে সাথে আমি ইলেকট্রিক টেকনোলজি কিছু ওয়ান লাইনার প্রোভাইড করবো যেগুলো তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? ওয়ান লাইনার বলতে সিঙ্গেল লাইনের কিছু স্টেটমেন্ট লেখা থাকবে, সেগুলো তোমরা পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আহ, তো আজকে স্টার্ট করব ইলেকট্রিক্যাল টেকনোলজি। প্রথমে কিছু বেসিক দিয়ে স্টার্ট করব, যেগুলো সবার জানা দরকার, যেগুলো সবারই তোমাদের ফার্স্ট সেমে ছিল, সেই জিনিসগুলো স্টার্ট করব। তারপরে এগিয়ে যাব ডিসি সার্কিট, এসি সার্কিট, তারপর ম্যাগনেটিক সার্কিট, এই তিনটে সার্কিট পড়াবো। তারপরে ফার্স্ট পার্টে প্রথমে বেসিক জিনিস, আজকে কিছু বেসিক জিনিস পড়াবো। আর তারপরে ডিসি সার্কিটটা স্টার্ট করব। তারপরের দিন মানে যত টাইম বেরিয়ে যাবে এসি সার্কিট করব, ম্যাগনেটিক সার্কিট করব। তারপর বিভিন্ন রকমের 3 রকমের মেশিন আছে, যেমন ডিসি, যেমন কি ট্রান্সফর্মার আছে, তারপর মোটর আছে, তো ওগুলো আমি পড়াবো তারপরে, ঠিক আছে? তো আজকে স্টার্ট করব কিছু বেসিক জিনিস নিয়ে, তারপরে আমরা এগোবো ডিসি সার্কিটের দিকে। তো ঠিক আছে, তো আমি যে বলেছিলাম যে নোটটা দেখে তোমাদেরকে পড়াবো, তো সেই নোটটাই আমি আমার ক্যামেরাটা ফোকাস করব, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। 7টা বেজে গেছে, তো 7টা 3 বাজছে আই থিঙ্ক। তো আর 2 মিনিট দেরি ওয়েট করব, তারপরে স্টার্ট করব। তো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে মনের মধ্যে, যেগুলো তোমরা জিজ্ঞেস করতে চাও এখন? তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো আমাকে। ভয়েসটা শোনা যাচ্ছে ঠিকঠাক? ভয়েসটা শোনা যাচ্ছে ঠিকঠাক এবং দেখা যাচ্ছে ঠিকঠাক? ভয়েস শোনা যাচ্ছে ঠিকঠাক এবং দেখা যাচ্ছে? 3জন অনলাইন আছো, প্রীতম, অনুপম আর দিগন্ত। তো তোমরা বলো ভয়েসটা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, সব ওকে। চলো ওকে যখন, তাহলে স্টার্ট করা যাক। 7টা 5 বাজতে চলেছে, তো চলো স্টার্ট করি। প্রথমে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি, ঠিক আছে? প্রথমে যে জিনিসটা পড়াবো ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি। তারপর যে জিনিসটা পড়াবো অ্যাজ পার নোট, তোমাদের নোটস যেমন দিচ্ছি সেভাবে পড়াবো। মনে হয় না ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি থেকে কোশ্চেন আসবে, তবু কখনো কখনো এক্সাম্পল দিয়ে দেয়, তবু সেই অর্থেই আমরা পড়ার চেষ্টা করব। যদিও এটা তোমাদের আউট অফ সিলেবাস, তবু আমি পড়িয়ে দেবো। তোমার এটা ফার্স্ট সেমে ছিল, ঠিক আছে? তো আমি যে নোটসটা আছে সেই নোটসটার উপর তোমাদের উপর ফোকাস করবো এবার, ঠিক আছে? তো তোমাদের নোটসে প্রথমেই আছে যে ডিফারেন্ট সোর্স অফ এনার্জি। সোর্সেস অফ এনার্জি বলেছে যে সোর্সেস অফ এনার্জি, এনার্জি সোর্সেস ক্যান বি ক্লাসিফাইড ইন দ্য ফলোয়িং ওয়ে।
বেসড অন ইউজেবিলিটি অফ এনার্জি অ্যান্ড বেসড অন ট্র্যাডিশনাল ইউজ। বেসড অন ইউজেবিলিটি অফ এনার্জি বলতে মানে কিভাবে ইউজ হয়ে কিভাবে ইউজ করা হয়। এনার্জি বলতে শক্তি সম্পদ, শক্তি সম্পদকে কিভাবে ইউজ করা হয় সেই হিসাবে একভাবে। আর একটা হচ্ছে বেসড অন ট্র্যাডিশনাল ইউজ, মানে এতদিন ধরে কিভাবে ইউজ হয়ে আসছে তার ওপর। এবার হচ্ছে বেসড অন ইউজিবিলিটি অফ এনার্জিকে আবার 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাইমারি সোর্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সোর্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তাহলে বেসড অন ইউজিবিলিটি মানে ইউজ করার দিক থেকে সোর্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি সোর্স, ইন্টারমিডিয়েট সোর্স আর সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স কি? দিস টাইপ অফ সোর্সেস অ্যাভেলেবেল ইন নেচার ইন র ফর্ম। এই ধরনের সোর্স নেচারের মধ্যে কি র ফর্ম মানে কাঁচামাল রূপে পাওয়া যায়, মানে আমরা এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারি না। তাহলে ইউজিবিলিটির ওপর 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি সোর্স, ইন্টারমিডিয়েট সোর্স আর সেকেন্ডারি সোর্স। তাহলে যে শক্তি সম্পদটা ডাইরেক্ট কাঁচামাল রূপে আমরা প্রকৃতিতে পাই কিন্তু ইউজ করতে পারি না, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স। এক্সাম্পল হচ্ছে কি ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল বলতে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির মধ্যে কী পড়ে? কয়লা পড়ে, পেট্রোল পড়ে, পেট্রোলিয়াম পড়ে, প্রাকৃতিক গ্যাস পড়ে। তো সেটাই লেখা আছে কোল, অয়েল আর গ্যাস, ইউরেনিয়াম, হাইড্রোজেন, এগুলো হচ্ছে প্রাইমারি সোর্সেস। এই এক্সাম্পলগুলো পরীক্ষায় আসতে পারে যে 4টে তোমাকে ধরো এক্সাম্পল দিয়ে দিল, নিয়ে বললো হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি, তখন তোমাকে চুজ করতে হবে। তো এই জন্য পড়া এই চ্যাপ্টারটা। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট সোর্স। ইন্টারমিডিয়েট সোর্স কি বলেছে? দিস টাইপ অফ সোর্সেস ইজ অবটেন ফ্রম প্রাইমারি এনার্জি বাই ওয়ান অর মোর স্টেপস অফ ট্রান্সফরমেশন। তাহলে প্রাইমারি সোর্সকে মানে কাঁচামাল যেটা পেলাম সেটাকে যখন আমি রিফাইন করে নতুন একটা এনার্জি সোর্সে পরিণত করলাম সেটাকেই বলবো কি সেকেন্ডারি সোর্স। যেমন এই যে আমি অয়েলটা পাই, এই অয়েলটাকে যদি পরিশুদ্ধ করি মানে রিফাইন করি, তারপরে যেটা পাই সেটা হচ্ছে পেট্রোল, ডিজেল আর কেরোসিন। তো ওগুলো আমাদের কি ডাইরেক্ট আমরা ইউজ করি। পেট্রোল কোথায় কাজে লাগে? পেট্রোল গাড়ি চালাতে কাজে লাগে। ডিজেল কোথায় লাগে? গাড়ি চালাতে কাজে লাগে। কেরোসিন কোথায় কাজে লাগে? রান্নার কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রাইমারি সোর্সকে রিফাইন করে যে এনার্জি সোর্সটা পাই সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সোর্স। আর ফাইনালি লাস্টলি যে সোর্স সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স কি বলেছে? দ্য ফর্ম অফ এনার্জি হুইচ ইজ ফাইনালি সাপ্লাই টু দ্য কনজিউমার ফর ইউটিলাইজেশন। তাহলে যে শক্তির উৎসটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারছি, কনজিউমার বলতে আমরা, মানে কনজিউমার বলতে গ্রাহক। তো আমরা যেটা কনজিউম করছি, আমরা যেহেতু আমরা কনজিউম করছি তাই আমাদেরকে কনজিউমার বলা হয়। তো যে শক্তির এনার্জিটা ডাইরেক্ট আমরা ইউজ করতে পারছি সেটাকে বলবো কি সেকেন্ডারি সোর্সেস। সেকেন্ডারি হ্যাঁ, গুড মর্নিং তব্যত। সেকেন্ডারি সোর্সেসের এক্সাম্পল হচ্ছে কি ইলেকট্রিসিটি, থার্মাল এনার্জি, কেমিক্যাল এনার্জি। তোমরা জানো ইলেকট্রিসিটি ডাইরেক্ট ঘরে ইউজ করো। কী করে ইউজ করো? ট্রান্সফর্মারের মাধ্যমে ইলেকট্রিসিটি তোমার ঘরে আসে এবং সেই ঘরের সুইচ জ্বালায় এবং সেই ইলেকট্রিসিটি তোমরা ইউজ করো। তো মেনলি যারা জিলেটের অ্যাসপিরেন্ট তারা বলবো যে এই সোর্সগুলোর কোনটার নাম কি এবং কোনটার এক্সাম্পল কি মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আর যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়ছো তারা সোর্সেস অফ এনার্জি প্রথম ইয়েটা ভালো করে মুখস্থ করবে যে কত ভাগে ভাগ করা হয় এবং কি কি তাদের ভাগ, তাদের ডেফিনেশন উইথ এক্সাম্পল। কারণ একটা 5 নম্বরের কোশ্চেন সেকেন্ড সেমিস্টারে এখান থেকে আসে। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে প্রথমটা গেল বেসড অন ইউজেবিলিটি, মানে ইউজ করার ধরনের ওপর 3 ভাগে ভাগ করেছে, একটা প্রাইমারি সোর্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। এবার হচ্ছে বেসড অন ট্র্যাডিশনাল ইউজ। ট্র্যাডিশনাল বলতে এতদিন ধরে কিভাবে ব্যবহার হয়ে আসছে, ট্র্যাডিশন মানে হয়ে আসছে। তো সবাই জানো যে ট্র্যাডিশন অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চিরাচরিত আর একটা হচ্ছে অচিরাচরিত। চিরাচরিতর বাংলায় হচ্ছে কনভেনশনাল, চিরাচরিতর বাংলায় হচ্ছে কনভেনশনাল, আর অচিরাচরিত বা অপ্রচলিত। ট্র্যাডিশনাল বলতে প্রচলিত বা চিরাচরিত, আর নন কনভেনশনাল বলতে অচিরাচরিত বা অপ্রচলিত। তাহলে চিরাচরিত সবাই জানো, যেগুলো আমরা ফসিল ফুয়েল ইউজ করি সেগুলো চিরাচরিত। তো ডেফিনেশনটা এইভাবে দিয়েছি যে এনার্জি সোর্সেস which have been traditionally used for many decades and were in common use around oil crisis of 1973 is called conventional sources. তাহলে যে শক্তি সম্পদটা আমরা অনেক বছর ধরে মানে আমাদের জবে থেকে সভ্যতা শুরু হয়েছে তখন থেকে ইউজ করে আসছি, কিন্তু ইউজুয়ালি অ্যান্ড ওয়ার ইন কমন ইউজড অ্যারাউন্ড অয়েল ক্রাইসিস অফ 1973। এবং অয়েল একটা 1973-তে একটা অয়েল ক্রাইসিস হয়েছিল, মানে দেশে কোথাও তেল পাওয়া যাচ্ছিল না। সেই টাইমে আগে অবধি যে শক্তিটা আমরা ইউজ করে আসছি সেটাকে বলছে কনভেনশনাল সোর্সেস। তাহলে অয়েল ক্রাইসিসের পরে কি হয়েছিল? অয়েল ক্রাইসিসের পরে মানুষ বুঝতে স্টার্ট করলো যে আমাকে নতুন কোনো রূপে শক্তি আবিষ্কার করতে হবে যেটার ভাণ্ডার অফুরন্ত। এই চিরাচরিত শক্তির ভাণ্ডার কিন্তু সীমিত, আর অচিরাচরিত শক্তির ব্যবহার অফুরন্ত। তাহলে 1973-তে অয়েল ক্রাইসিস যখন হলো, তেল যখন পাওয়া যেতে লাগলো, তখন মানুষ বলল
মানুষ ভাবলো তাদেরকে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করতে হবে। তাহলে 1973 আগে অবধি বা 1973 অবধি একটা শক্তি সম্পদ ইউজ হতো, সেটা হচ্ছে কনভেনশনাল সোর্সেস। কনভেনশনাল সোর্সেস বলতে কী কী পড়ে? ফসিল ফুয়েল পড়ে, মানে জীবাশ্ম জ্বালানি, নিউক্লিয়ার অ্যান্ড হাইড্রো সোর্সেস, এগুলো হচ্ছে কনভেনশনাল এনার্জি। আর নন কনভেনশনাল 1973 অয়েল ক্রাইসিসের পর যেসব শক্তির উপর জোর দেওয়া হলো, সবাই জানো, দেখো লেখা আছে এনার্জি সোর্সেস হুইচ আর কনসিডার ফর লার্জ স্কেল ইউজ আফটার দ্য অয়েল ক্রাইসিস অফ 1973 আর কল নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। তাহলে যখন আমাদের শক্তির সংকট ঘটলো, মানে শক্তির ক্রাইসিস দেখা গেল, শক্তি সম্পদের ক্রাইসিস দেখা গেল, তখন আমরা যে সম্পদ ইউজ করব ভাবলাম বা ইউজ করার চেষ্টা করলাম, সেটাই হচ্ছে আমাদের নন কনভেনশনাল সোর্সেস। এক্সাম্পল হচ্ছে কি? সোলার এনার্জি, উইন্ড এনার্জি আর বায়োগ্যাস। এক্সাম্পল হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি আর বায়োগ্যাস। সোলার এনার্জি বলতে কি? সৌরশক্তি। উইন্ড এনার্জি বলতে কি? বায়ু শক্তি। আর বায়োগ্যাস মনে হচ্ছে বায়োগ্যাস বলতে ওই যেটা গোবর গ্যাস থেকে তৈরি করে, ওটাই হচ্ছে গোবর থেকে তৈরি করে, ওটাই হচ্ছে বায়োগ্যাস। ঠিক আছে, তাহলে এই গেল কনভেনশনাল সোর্সেস, এই গেল আমার নন কনভেনশনাল সোর্সেস। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল সোর্সেস। তা ডিফারেন্সগুলো কী কী? কনভেনশনাল সোর্সেস ট্রেডিশনাল। কনভেনশনাল ট্র্যাডিশনাল বলতে আগেই বললাম যে অনেক দিন ধরে ব্যবহার হয়ে আসছে। আর নন কনভেনশনাল কি? নন ট্রেডিশনাল, এই রিসেন্ট অয়েল ক্রাইসিসের পর ব্যবহার শুরু হয়েছে। তারপর হচ্ছে দিস হ্যাভ বিন ইন ইউজড ফর মেনি ডিকেডস, মেনি ইয়ার্স। কনভেনশনাল সোর্সেসটা প্রথম থেকে ইউজ হয়ে আসছে, তাই অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে। দিস আর নট ইন রুটিন ইউজ অ্যাট প্রেজেন্ট। নন কনভেনশনাল কি এখনও ব্যবহার হয়? এখনও ব্যবহার হয় না, খুব অল্প ব্যবহার হয়। দিস হ্যাভ লিমিটেড সোর্সেস। কনভেনশনাল সোর্সেসের যে সম্পদটা, সেটার পরিমাণটা খুবই লিমিটেড, মানে সীমিত। অ্যাভেলেবেল ইন ভাস্ট কোয়ান্টিটি। কিন্তু নন কনভেনশনাল বলতে কি? সোলার এনার্জি, সূর্য, যতদিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে ততদিন সূর্য উঠবে, তারপর বাতাস বইবে। তাহলে এগুলোর মানে এগুলোর কোয়ান্টিটি, নন কনভেনশনাল কোয়ান্টিটি অ্যাভেলেবেল ইন ভাস্ট নেচার, কখনোই ফোরাবে না। তারপর হচ্ছে এক্সাম্পল তো জানো, কনভেনশনাল হচ্ছে কোল, পেট্রোল, ডিজেল, নিউক্লিয়ার ফুয়েলস। আর নন কনভেনশনাল এক্সাম্পল হচ্ছে সোলার, উইন্ড, টাইডাল, বায়োগ্যাস এটসেট্রা। ঠিক আছে, এরপর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্ট সেমের রিগার্ডিং, নট তোমাদের জন্য, আমি যারা জিলেটের জন্য পড়ছো তাদেরকে বলবো এই ডেফিনেশনগুলো এক লাইন করে পড়বে এবং এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করবে। এক্সাম্পলগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আর যারা ফার্স্ট সেমিস্টারের জন্য, সেকেন্ড সেমিস্টারের জন্য পড়ছো, তারা সবই কিছুই পড়ার চেষ্টা করবে, মানে এগুলো সব মনে রাখবে। যেমন তোমাদের সোর্সেস অফ এনার্জির উপর 5 নম্বরে একটা কোশ্চেন আছে। তারপর এই যে ইয়েটা করলাম পার্থক্যটা, এই পার্থক্যর ওপর একটা কোশ্চেন আছে, ঠিক আছে? এবার হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল এনার্জির সুবিধা কী? 1 নম্বর হচ্ছে ইজি টু জেনারেট, মানে সহজেই তৈরি করা যায়। ইজি টু ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই আনা যায়। কেন এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে আনা যায়? দেখবে আমাদের যে আমি জলপাইগুড়িতে থাকতাম, অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে ফারাক্কা থেকে বিদ্যুৎটা তৈরি, এবং ফারাক্কা থেকে বিদ্যুৎটা জলপাইগুড়িতে চলে আসে। কিসের মাধ্যমে আসে? ট্রান্সফর্মার মাধ্যমে আসে। তাহলে ইজি টু ট্রান্সপোর্ট, সহজেই ট্রান্সপোর্ট করা হচ্ছে, সেই জন্য এই কথাটা লেখা আছে। তো ইজি টু ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। পলিউশন ফ্রি, ট্রান্সফর্মারের মধ্যে যখন কারেন্টটা আসে তখন কি কোনো পলিউশন হয়? আমার তো মনে হয় না পলিউশন হয় না। আর ইট ক্যান বি ইউজড ভেরি ইজিলি, এবং এটা আমরা সহজেই ঘরে কিন্তু ইউজ করতে পারি। দেখো গরম লাগছে, ফ্যানের সুইচটা টিপে দাও, ফ্যান চলতে লাগলো, কোনো কিচ্ছু ঝামেলা করতে হলো না। তাহলে খুব সহজেই ইউজ করা যায়। অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক এনার্জি পড়লে তারপর হচ্ছে ইউজেস অফ ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কোথায় ইউজ করি? সব জায়গাতে ইউজ করি, তো সেটা একটু ইংরাজিতে লেখা আছে, দেখে নাও। ইট ফাইন্ডস ইননাম্বারেবল ইউজেস ইন হাউস, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড ইভেন ট্রান্সপোর্ট। দিস মিনস দ্যাট আওয়ার ডেইলি লাইফ ইজ অ্যাবসলিউটলি ইনভলভ উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিক এনার্জি। তাহলে কোথায়? হাউস মানে ঘরে, ইন্ডাস্ট্রি মানে শিল্প, এগ্রিকালচার মানে চাষবাস, অ্যান্ড ইভেন ট্রান্সপোর্ট, এবং বিভিন্ন ট্রান্সপোর্ট বলতে বিভিন্ন কমিউনিকেশন করতে যে ডিভাইসগুলো ইউজ হয় বা যে ভেহিকেলগুলো ইউজ হয়, সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জির ব্যবহার আছে। এখন ট্রেনগুলো তো ইলেকট্রিক ট্রেন জানো। দিস মিনস দ্যাট আওয়ার ডেলি লাইফ ইজ অ্যাবসলিউটলি ইনক্লুড উইথ দ্য ইউজেস অফ ইলেকট্রিক এনার্জি। তাহলে এটা বলতে চাইছে যে আমাদের ডেলি লাইফ, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফ ইলেকট্রিক্যাল এনার্জিকে ঘিরেই রয়েছে। তো এই জন্য ইলেকট্রিক্যাল এনার্জিটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর যেগুলো আছে, এরপর আমি তোমাদেরকে, তাহলে এটা গেল তোমাদের প্রথম চ্যাপ্টার, মানে ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি। নেক্সট যেটা পড়াবো বা নেক্সট যেটা বলে দেবো, যে তোমরা দেখবে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। বিভিন্ন ইলেকট্রিকের কোয়ান্টিটি হয়, যেমন চার্জ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ভোল্টেজ,
ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি, এই নটা কি করবে, তোমরা জাস্ট ডেফিনেশনগুলো পড়বে। যারা ফার্স্ট সেমের সেকেন্ড সেমিস্টারের জন্য পড়ছো বা পড়বে, তারা কিন্তু এই নটা ডেফিনেশন খুব ভালো করে মুখস্থ করবে উইথ দেয়ার ইউনিট, তাদের একক সহ। আর যারা জিলেটের জন্য পড়ছো, আমি তাদেরকে রেফার করবো যে তারা শুধু ডেফিনেশনগুলো মুখস্থ করার দরকার নেই, একবার পড়ার পর জাস্ট ইউনিটগুলো মনে রাখার চেষ্টা করবে। ইউনিট আসে পরীক্ষায়, নট ডেফিনেশন। জিলেট পরীক্ষায় ডেফিনেশন দেবে না, জিলেট পরীক্ষায় ইউনিট আসবে, এক্সাম্পল দেবে, অঙ্ক দেবে, এটাই হচ্ছে জিলেট। তারপর কনসেপচুয়াল জিনিস দেবে, সেটা হবে জিলেট পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো ডেফিনেশনগুলো তাহলে তোমরা পড়বে, যেহেতু তোমরা ছোট থেকেই চার্জ মানে আধান কি পড়ে আসছো, কারেন্ট মানে ইলেকট্রিসিটি কি পড়ে আসছো, তাই আমি এগুলো আর পড়াচ্ছি না, ঠিক আছে? রেজিস্ট্যান্স মানে রোধ, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স বাংলা হচ্ছে আবেশ মনে হয়, ক্যাপাসিটেন্স মনে হচ্ছে ধারকত্ব, ভোল্টেজ মানে বিভব প্রভেদ, ওয়ার্ক মনে হচ্ছে কার্য, পাওয়ার মনে হচ্ছে শক্তি, এনার্জি মনে শক্তি, পাওয়ার মনে হচ্ছে কর্ম করার হার। তো এগুলো তোমরা পড়বে, ঠিক আছে? স্পেশালি তোমরা ইউনিটগুলো মনে রাখবে, যেমন চার্জ, আধানের এক ইউনিট হচ্ছে কি কুলম, কারেন্টের ইউনিট হচ্ছে কি, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি ওহম, ইন্ডাকটেন্সের ইউনিট কি হেনরি, ক্যাপাসিটেন্সের ইউনিট কি হচ্ছে ফ্যারাড, ভোল্টেজের ইউনিট কি হচ্ছে ভোল্ট, আর ওয়ার্কের এনার্জি হচ্ছে কি জুল, আর পাওয়ারের ইউনিট হচ্ছে কি ওয়াট, আর এনার্জির ওয়াট হচ্ছে কি ক্যালোরি। তো আমি তোমাদেরকে এখানে তিনটে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটা বলে দিই। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স, কারণ এই তিনটে নিয়ে আমাদের এসি সার্কিটের যত কাজ হবে। তো রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের তিনটে জিনিস বলে দিই, যে তিনটে জিনিস কি। রেজিস্ট্যান্স, ধরো কোনো একটা সার্কিট আছে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? কোনো একটা সার্কিট আছে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে। এবার এই যে কারেন্ট ফ্লোকে রেজিস্ট্যান্সের, এই যে কারেন্ট ফ্লোকে যে বাধা দেয়, কারেন্ট ফ্লোটা যে হতে দেবে না, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তো দেখো ডেফিনেশনে লেখা আছে, দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ এ হুইচ ইট অপোজিটস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য ম্যাটেরিয়াল। তাহলে যেটা কোনো একটা সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দেবে, যে বাধা দেবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। ইন্ডাকটেন্স বলতে বললাম আবেশকত্ব। এবার হচ্ছে কারেন্ট যে ফ্লো করে, কারেন্টের তো একটা কিছু ম্যাগনিটিউড থাকে, ধরো 110 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 210 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো ওই যে কারেন্টের মানটা যে স্থির রাখবে, মানে 100 অ্যাম্পিয়ার গেলে 100 অ্যাম্পিয়ারই যাবে, তার মধ্যে চেঞ্জ হবে না কোনো, সেই চেঞ্জটাকে যে বাধা দেয় সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। তো সেটাই লেখা আছে, দেখো, দ্য ইন্ডাকটেন্স ইজ দ্য প্রপার্টি অফ এ কয়েল বাই ভার্চু অফ হুইচ ইট অপোজিটস এনি চেঞ্জ ইন কারেন্ট ইন ইট। তাহলে কারেন্টের যে ভ্যালু মানে ডিআই মানে চেঞ্জ ইন কারেন্টকে কে বাধা দেয়, ইন্ডাকটেন্স। তাহলে ডিআই যেটাকে বাধা, ডিআই হতে যে দেবে না, সবসময় একই পরিমাণ কারেন্ট কোনো একটা সার্কিট বা কোনো একটা কয়েল এর মধ্য দিয়ে বা কোনো একটা প্লেটের মধ্য দিয়ে ফ্লো করবে, সেটাকেই বলবো আমি কি, ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্স বলতে মনে রাখবে যে কারেন্টের চেঞ্জ হতে যে বাধা দেবে, সেটাই হচ্ছে ইন্ডাকটেন্স। এবার নেক্সট হচ্ছে ক্যাপাসিটেন্স বলতে মনে রাখবে যে সময়ের সাপেক্ষে কারেন্টের চেঞ্জকে বাধা দেবে, মানে ডিআইডিটিকে বাধা দেবে, ডিআইডিটিকে। আমি আগে বললাম ইন্ডাকটেন্স হচ্ছে ডিআইকে বাধা দিচ্ছে। ডিআই বলতে সময়ের সাপেক্ষে, ডিআই বলতে শুধুমাত্র সময়টা সেখানে কোনো ফ্যাক্টর নয়, চেঞ্জিং কারেন্টটাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স। আর ক্যাপাসিটেন্স হচ্ছে ডিআইডিটি, মানে সময়ের সাপেক্ষে কারেন্টের যে চেঞ্জ সেটাকে বাধা দিচ্ছে, সেটাকে হচ্ছে আমার বলি ক্যাপাসিটেন্স। তো এখানে ডেফিনেশনটা আরও একভাবে দেখা যাচ্ছে, সেভাবেও তোমরা পড়তে পারো, যে বলেছে দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডেন্সার is the property at which it deposits the quantity of electricity between two conducting plates. ধারকত্ব প্লেট হয়, তোমরা 11-12 পড়ে থাকবে যে ধারকত্ব ব্যাপারটা পড়েছিলে। তো কোনো একটা প্লেটের মধ্যে যে প্রপার্টির জন্য তার মধ্যে কারেন্ট জমা হয়, সেটাকেও বলে ক্যাপাসিটেন্স। অথবা আমি যেভাবে বললাম যে প্রপার্টি কোনো একটা কয়েল বা কোনো একটা কন্ডেন্সারের যে প্রপার্টি, তার মধ্য দিয়ে ডিআই/ডিটিকে বাধা দেবে, ডিআই/ডিটি বলতে সময়ের সাপেক্ষে কারেন্টের চেঞ্জকে বাধা দেবে, সেটাকে বলবো কি আমি, ক্যাপাসিটেন্স, ঠিক আছে? আর বাকিগুলো বললাম খুব জেনারেল জিনিস, তোমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসছো, তো আমি আর বললাম না। চার্জ, কারেন্ট, ভোল্টেজ, ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি, এগুলো তোমরা পড়বে। তাহলে এই গেল তোমাদের দুটো চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার কি পড়লাম, ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি। দ্বিতীয় চ্যাপ্টার কি পড়লাম, দ্বিতীয় চ্যাপ্টার পড়লাম আমি
বেসিক কনসেপ্টস অন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। এরপর আমি স্টার্ট করবো মেন যে জায়গাটা ডিসি সার্কিট। এবার যে আমি স্টার্ট করবো ডিসি সার্কিট। তো এত দূর অবধি কারোর যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে বলতে পারো। এত দূর অবধি যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারো। যারা যারা প্রথম থেকে ক্লাসটা দেখছো, যদি এত দূর অবধি তোমাদের কোনো অসুবিধা থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তারপর আমি ডিসি সার্কিট স্টার্ট করবো। যারা দেরিতে এলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্রথম থেকে ভিডিওটা দেখে নিও, কারণ আমি ওখানে অনেক কিছু ইনফরমেশন দিয়েছি এবং বলেছি। তারা প্রথম যত মিনিট ভিডিওটা মিস করেছো একটু দেখে নিও, ঠিক আছে? তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন বলো ইয়েস ক্লিয়ার, আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেনটা আস্ক করো, কারণ ডিসি সার্কিটটা স্টার্ট করবো এবার। চলো তাহলে এবার স্টার্ট করা যাক। ডিসি সার্কিট তোমাদের যে নোটসটা দিয়েছিলাম, ডিসি সার্কিটের নোটসে প্রথম যে ইয়েটা ছিল, প্রথম যে ডেফিনেশন ছিল সেটা ছিল ওহমস ল। হোয়াট ইজ ওহমস ল? আমরা ক্লাস 9-10 থেকে হয়তো পড়ছি ওহমস ল। তো ওহমস লটা এবার ইংরাজিতে একটু পড়ার চেষ্টা করি। ইংরাজিতে কি বলেছে দেখো, বলেছে ইট স্টেটস দ্যাট দ্য কারেন্ট থ্রু এনি কন্ডাক্টর is directly proportional to the potential difference between its two ends, keeping the physical and other condition of the conductor remains unaltered। ঠিক আছে? তো বলেছে ইট স্টেটস দ্যাট, এটা বলছে দ্য কারেন্ট থ্রু এনি কন্ডাক্টর, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, মানে কারেন্ট বলতে এখনই বললাম কি কারেন্ট, কারেন্টের বাংলা প্রবাহ মাত্রা, অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রা, হ্যাঁ প্রবাহ মাত্রা, কারেন্টের বাংলা হচ্ছে প্রবাহ মাত্রা। কারেন্ট থ্রু এনি কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন ইটস টু এন্ডস। কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ধরো এটা একটা সার্কিট, ঠিক আছে? এই যে ছবিটা দেখাচ্ছে এটা একটা সার্কিট, তার মধ্যে তাহলে আই হচ্ছে কারেন্ট ফ্লো, আই হচ্ছে সার্কিটটার মধ্যে কারেন্ট ফ্লো, ভি হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, ভি হচ্ছে কি পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। আই কারেন্ট ফ্লো করছে, ভি হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। এখানে দুটো এন্ড আছে দেখতে পাচ্ছ, এই একটা এন্ড পোটেন্সিয়াল ডিফারেন্স, এই একটা পোটেন্সিয়াল ডিফারেন্স এন্ড। দুটো এন্ডের মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্স, এইটাই ধরো এই এন্ডটাই হচ্ছে ভিএ, এইটাই হচ্ছে ধরো বিবি। এদের মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্স, তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে? দুটো এন্ডের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স ধরো ভিএ মাইনাস বিবি। ভিএ এ প্রান্তের জন্য, এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিএ আর বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিবি, তাহলে দুটোর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে? ভিএ মাইনাস বিবি। ভিএ মাইনাস ভিবিকেই যদি আমি ভি বলে লিখি, পোটেন্সিয়াল ডিফারেন্সটাই ডাইরেক্ট যদি আমি ভি বলে লিখি, তাহলে বলছি এই যে ভোল্টেজটা, এই যে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো আই হচ্ছে তার সমানুপাতিক। এবার আমি তোমাদেরকে আগেই বললাম রেজিস্ট্যান্সের ধর্মতে যে রেজিস্ট্যান্স এমন একটা প্রপার্টি কোনো একটা ম্যাটেরিয়ালের যেটা তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তাহলে যখন ভোল্টেজ আছে কারেন্ট আছে তার মানে রেজিস্ট্যান্সও থাকবে। তাই আমি দেখো এই সার্কিটটার একটা বা এই কন্ডাক্টরটার একটা রেজিস্ট্যান্স দেখেছি আর। তাহলে ওহমস ল বলছে কি? ওহমস ল বলছে যে কিপিং দ্য ফিজিক্যাল অ্যান্ড আদার কন্ডিশনস অফ দ্য কন্ডাক্টর রিমেন্স আনচেঞ্জ। যদি কোনো একটা পরিবাহীর ভৌত অবস্থা এবং অন্যান্য অবস্থা বলতে কি, অন্যান্য অবস্থা বলতে টেম্পারেচার, তারপর ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, এগুলো যদি
আনঅল্টার্ড মানে চেঞ্জ না হয়, সেগুলো যদি সেমই থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক। প্রবাহ মাত্রা বলতে কি, কারেন্ট ফ্লো আই কার সাথে সমানুপাতিক, ভি, মানে ভোল্টেজের সাথে সমানুপাতিক। অ্যাকচুয়ালি ভিটা কি, ভিটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পোটেন্সিয়াল ড্রপ, ভিএ মাইনাস ভিভি, সেটাই হচ্ছে আমার ভি। তাহলে আমি বলতে পারি বাই ওহমস ল আই ইজ ভি ইজ প্রপোর্শনাল টু আই, বা আই ইজ প্রপোর্শনাল টু ভি, যেটা বলবে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। এবার জানো, যখন আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা তুলি তখন একটা আমাদের কি ধরতে হয়, তখন একটা আমাদেরকে ধ্রুবক ধরতে হয়, কনস্ট্যান্ট ধরতে হয়। তো এক্ষেত্রে সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তাই আমি বললাম কি ভি ইজ প্রপোর্শনাল টু আই, তাহলে যখন এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দেবো তখন আর আসবে, তাহলে আমি লিখতে পারি ভি ইজুকাল টু আই আর। তাহলে আমি লিখতে পারি যে ভি ইজুকাল টু হচ্ছে আমার আই আর, যেখানে আরটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, ভিটা হচ্ছে কি ভোল্টেজ বিটুইন টু এন্ডস বা পোটেন্সিয়াল ডিফারেন্স, আইটা হচ্ছে কি কারেন্ট ফ্লো। তো এটা গেল আমার ওহমস ল, আমরা ছোট থেকে পড়ে আসছি ভি ইজ প্রপোর্শনাল টু আই বা ভি ইজ ইকুয়াল টু আই আর। এই সূত্রটা তোমরা মনে রাখবে, সব জায়গাতে আমাদের কাজে লাগবে। তো যেগুলো বললাম ভি কি, আই কি, আর কি, সেটা বলে দেওয়া আছে। ভি এর ইউনিট কি হয় ভোল্ট, আর এর ইউনিট কি হয় অ্যাম্পিয়ার, আর এর ইউনিট কি হয় ওহম, এই ইউনিটগুলো মনে রাখবে। তো এটা গেল ওহমস ল, খুব সোজা জিনিস। এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ছোটতে মনে রাখবে তোমাদেরকে তুল্য রোধ বার করতে দিত, বাংলায় ইকুইভ্যালেন্ট তুল্য রোধ বার করতে দিত। তো সেটার ক্ষেত্রে দু রকমের কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হয় আমাদের প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনটা কেমন হয় দেখো, বলেছে হোয়েন দ্য রেজিস্টার্স আর কানেক্টেড এন্ড টু এন্ড দে আর কল্ড সিরিজ কম্বিনেশন। যখন রেজিস্টার মানে হচ্ছে রোধগুলো যখন একটার সাথে একটার এন্ডের সাথে একটা যোগ হয়ে থাকে। দেখো এখানে আমার রেজিস্ট্যান্স দেখো, তিনটে রেজিস্ট্যান্স আছে, আর এ, আর বি আর আর সি। দেখো আর এ যেখানে স্টার্ট শেষ হয়েছে, আর বি সেখানে শুরু হয়েছে, আর বি যেখানে শুরু হয়েছে, আর সি সেখানে শুরু হয়েছে। তাহলে এগুলো কি কানেক্ট টু এন্ড। যদি রেজিস্ট্যান্সগুলো একটা অপরের সাথে এন্ড টু এন্ড কানেক্ট হয়ে থাকে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে, সেই কম্বিনেশনটাকে কি বলবো, সিরিজ কম্বিনেশন। তো এখানে দেখো আর এ একটা সিরিজ, আর এ একটা রেজিস্ট্যান্স, আর বি একটা রেজিস্ট্যান্স, আর সি একটা রেজিস্ট্যান্স। আর এ যেখানে শেষ হয়েছে, আর বি সেখানে শুরু হয়েছে, আর বি যেখানে শেষ হয়েছে, আর সি যেখানে শুরু হয়েছে। তাহলে এই জন্য এগুলোকে আমার কি বলা হয়, এই কম্বিনেশনটা। এবার এটা একটা ইলেকট্রিক সার্কিট দেখতে পাচ্ছ, এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ, এটার ভোল্টেজ ধরো ভিএ, এটার ভোল্টেজ ধরো ভিবি, তাদের মধ্যে যে পোটেন্সিয়াল ড্রপ ভিএ মাইনাস ভিবি সমান আমি লিখলাম ভি। আর এটার মধ্যে কারেন্ট ফ্লো করছে আই, সেই কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে কি এই তিনটে রেজিস্ট্যান্স একসাথে, আর এ, আর বি আর আর সি। এবার ধরো আর এর যে ভোল্টেজ সেটা হলো ভিএ, আর বির যে ভোল্টেজ সেটা ধরো ভিবি, আর আর সির যে ভোল্টেজ সেটা ধরো ভিসি। তিনটে রেজিস্ট্যান্স, তাই তিনটে আলাদা আলাদা ভোল্টেজ হবে। সিরিজ কম্বিনেশনের মধ্যে মনে রাখবে, দেখো কারেন্ট তো একটাই ফ্লো করছে, এখানে কারেন্টটা তো একটাই ফ্লো করছে, যে আই কারেন্টটা যাচ্ছে সেটাই আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই আর বির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই আর সির মধ্যে দিয়ে যাচ্ছে, আবার আই কারেন্ট আই বেরোবে। এবার হচ্ছে যেটা বলবো, তাহলে মনে রাখবে যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি এক, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আই মানে কারেন্ট ফ্লোটা এক, আর কি আলাদা, ভোল্টেজটা আলাদা, আর রেজিস্ট্যান্স তো অবভিয়াসলি প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা হচ্ছে। তো সেটাই বলেছি, অ্যাকর্ডিং টু ফিগার রেজিস্টার্স আর এ, আর বি অ্যান্ড আর সি আর কানেক্টেড ইন সিরিজে কানেক্ট করা আছে, অ্যান্ড ভিএ, ভিবি অ্যান্ড ভিসি আর করেসপন্ডেড টু ভোল্টেজ ড্রপস রেসপেক্টিভলি। কার ভোল্টেজ ড্রপ, আর এর ভিএ, আর বির ভিভি, আর আর সির হচ্ছে ভিসি। এবার পড়েছি কারেন্ট আই ইজ কনস্ট্যান্ট ফর এ সিরিজ কম্বিনেশন। এই কথাটা খুব ভ্যালুয়েবল কথা, যে সিরিজ কম্বিনেশন যখনই হবে তখন কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, আর যখন প্যারালাল কম্বিনেশন হবে তখন ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে সিরিজ কনস্ট্যান্ট যখন সিরিজ কম্বিনেশনের কারেন্টটা কনস্ট্যান্ট, মানে আইটা সব ক্ষেত্রেই ফ্লো করবে। এবার ভোল্টেজ, তুমি টোটাল ভোল্টেজ সমান কি দেখতে পাচ্ছ, ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। তো আমি লিখতে পারি ভোল্টেজ সাপ্লাই ভি সমান ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। এবার আমি তোমাদেরকে এক্ষুনি একটা সূত্র পড়লাম, দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমি বলতে পারি ভিএ ইজ ইকুয়াল টু আই আর এ, ভিএ তাই রেজিস্ট্যান্সটা কী হবে আর এ, ভিবি যখন হবে তখন কী হবে আই আর বি, আর ভিসি যখন হবে তখন কি লিখতে পারি আই আর সি। আইটা কেন প্রত্যেক ক্ষেত্রেই আই, আমি আগেই বললাম যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে আই কারেন্টটাই ফ্লো করছে। তাহলে সব ক্ষেত্রে দেখো আই কমন নিলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই কমন নিলে আর এ প্লাস আর বি প্লাস আর সি পড়ে থেকে আইটাকে এই দিকে নিয়ে চলে এলাম, তাহলে ভি বাই আই সমান কী হয়ে গেল আর এ প্লাস আর বি প্লাস আর সি। ভি বাই আই সমান আমি লিখতে পারি কি, আমি এক্ষুনি সূত্র পড়লাম ভি ইজ ইকুয়াল টু আই আর,
তাহলে ভি বাই আর ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ভি বাই আই ইজ ইকুয়াল টু বলতে পারি আর, এখানে আরটা হচ্ছে আমার কি, এখানে আমার আরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আর সমান কি পেলাম, আর এ প্লাস আর বি প্লাস আর সি। তাহলে মনে রাখবে যখন সিরিজে কোনো কম্বিনেশন থাকবে, সিরিজে কোনো রেজিস্ট্যান্সের কম্বিনেশন থাকবে, সেক্ষেত্রে যদি তিনটে রেজিস্ট্যান্স বলে দেয় তাহলে তাদের তুল্য রোধ কী হবে, এই তিনটে রোধের যোগফল। মানে এখানে দেখো আমি কি পেলাম, আর সমান আর এ প্লাস আর বি প্লাস আর সি। তাহলে ধরো এখানে যদি 3 ওহম, এখানে 2 ওহম আর এখানে 1 ওহম থাকতো, নিয়ে যদি বলতো হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তখন তোমরা কি বলতে 3 + 2 + 1, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতো 6 ওহম। তো এখানেও সূত্রটা প্রমাণ হয়ে গেল যে আর সমান আর এ প্লাস আর বি প্লাস আর সি কী করে হয়। তো এই প্রমাণটা তোমরা ভালো করে রাখবে, সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের জাস্ট মনে রাখবে যারা রিলেটের জন্য পড়ছো যে কী করে বার করতে হয়। সিরিজে থাকলে মনে রাখবে যে সিম্পল যোগ করে দেবে। এরপর আমরা চলে আসবো প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে কি বলেছে দেখো, এবার দেখো কি বলেছে, ইফ দ্য সিমিলার এন্ড অফ ইচ রেজিস্টার্স আর কানেক্টেড টু এ কমন পয়েন্টস দেন ইট ইজ সেড টু বি প্যারালাল কম্বিনেশন অফ দ্য রেজিস্টার্স। এবার দেখো আর এ আর বি আর আর সি পরস্পরের সাথে প্যারালাল আছে এবং তাদের যে রেজিস্ট্যান্সগুলো যোগ, দেখো তাদের যে রেজিস্ট্যান্সের পয়েন্ট সেটা দেখো এই মিড পয়েন্টে থেকে ভাগ হয়ে গেছে। এই পয়েন্ট থেকে আর এ গেছে, এই পয়েন্ট থেকে আর বি গেছে, আবার এই পয়েন্ট থেকে আর সি গেছে। তাহলে এই কথাটা খেটে গেল যে কি বলেছিল, বলেছে ইফ দ্য সিমিলার এন্ড অফ ইচ রেজিস্টার্স কানেক্টেড টু এ কমন পয়েন্টস দেন ইট ইজ সেড টু বি প্যারালাল কম্বিনেশন। তো দেখতে পাচ্ছ স্পষ্টতই যে এই পয়েন্ট থেকে এই জাংশন পয়েন্ট থেকে আর এ চলে গেছে, জাংশন পয়েন্ট থেকে আর বি চলে গেছে, জাংশন পয়েন্ট থেকে আর সি চলে গেছে, এবং সেই জন্য এটাকে আমি কি বললাম, প্যারালাল কম্বিনেশন। আর চেনার উপায় দেখবে যে কম্বিনেশনগুলো পরস্পরের সাথে প্যারালাল হয়ে থাকবে। দেখো আর এর সাথে আর বি প্যারালাল আছে, আর বির সাথে আর সি প্যারালাল আছে। এবার তোমরা ধরো এটা একটা আমার কন্ডাক্টারের মধ্যে দিয়ে ভি হচ্ছে আমার কি ভোল্টেজ, আই হচ্ছে আমার কারেন্ট ফ্লো করছে। এখানে যে আই কারেন্টটা ফ্লো করছে, এখানে যে আই কারেন্টটা এলো, এবার এটা যেহেতু জাংশন পয়েন্টটা 3 ভাগে ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ, তাহলে কারেন্টটা তো 3 ভাগে ভাগ হয়ে যাবে। তো কারেন্টে সেই আই এ হয়ে গেল, আর এর মধ্যে দিয়ে গেল, আই বিটা আর বির মধ্যে দিয়ে গেল, আর আই সিটা আর সির মধ্যে দিয়ে গেল। আবার এখানে জাংশনটা এসে মিলেছে, তাহলে এখানে যখন এসে মিলবে আই এ আই বি আই সি, তাহলে আবার আলটিমেটলি আই ফ্লো করবে। এটা হচ্ছে আমার স্টার্ট জাংশন, এটা হচ্ছে আমার এন্ড জাংশন। জাংশনটা এখানে স্টার্ট হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, তাহলে যেখানে স্টার্ট হয়েছে সেখানে কারেন্টগুলো সেপারেট হয়ে যাবে, আর যেখানে শেষ হয়েছে মানে এন্ড হয়েছে সেখানে কারেন্টগুলো সমান মিলিত হবে। যেহেতু এখানে কারেন্ট এসে মিলিত হচ্ছে আই এ আই বি আই সি, সেহেতু আমার টোটাল আবার কারেন্ট কত ফ্লো হয়ে বেরোবে, আই বেরিয়ে যাবে। তো এটা হলো ব্যাপারটা। তাহলে কি বুঝতে পারছো, তাহলে প্যারালাল কম্বিনেশনে কি এক থাকবে, প্যারালাল কম্বিনেশনে সবসময় মনে রাখবে যে ভোল্টেজ ভিটা সবসময় এক থাকবে। আর কি কি চেঞ্জ হবে, আই মানে কারেন্ট ফ্লোটা, আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই এ, আর বির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আর বি, আর আর সির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আইসি। তো এবার আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ফিগার টোটাল সার্কিট কারেন্ট কি বলতে পারি, টোটাল সার্কিট কারেন্ট আই সমান আই এ প্লাস আই বি প্লাস আইসি বলতে পারি, আই সমান আই এ প্লাস আই বি প্লাস আইসি। এবার ইন এ প্যারালাল কম্বিনেশন সাপ্লাই ভোল্টেজ ভি অ্যাক্রস দ্য রেজিস্টার্স আর এ আর বি আর আর সি বার করতে পারি। আই এ সমান কি বলতে পারি, আমি এতক্ষণ পড়লাম দেখো ভি সমান আই আর, তাহলে আই সমান কি বলতে পারি ভি বাই আর, তাহলে আই এ সমান কি বলতে পারি ভি বাই আর বি, ভি বাই আর এ, আই বি সমান কি বলতে পারি ভি বাই আর বি, আর আই সি সমান কি বলতে পারি ভি বাই আর সি। টোটাল কারেন্ট আই সমান আমি কি জানি, আই এ প্লাস আই বি প্লাস আই সি জানি। এবার আই সমান আমি কি জানি, আই সমান কমন ক্ষেত্রে কি জানি ভি বাই আর, আই এ সমান বার করেছি ভি বাই আর বি আর এ, আর বি সমান বার করছি ভি বাই আর বি, আর আই সি সমান বার করছি ভি বাই আর সি। তো এগুলো এবার মান বসিয়ে দিলাম, ভি বাই আর এগুলো সমস্ত দিকে দেখো ভিটা কমন নিতে পারি, ভি কমন নিলে কি পড়ে থাকে, এটাই 1 বাই আর এ, এটাই 1 বাই আর বি, আর এটাই 1 বাই আর সি পড়ে থাকে। তাহলে কমন নিয়ে নিলাম 1 বাই আর এ প্লাস 1 বাই আর বি প্লাস 1 বাই আর সি। তাহলে এখানে পড়ে থাকলো ভি, এখানে ভি, এই ভি ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলো 1 বাই আর, আর এখানে পড়ে থাকলো 1 বাই আর এ প্লাস 1 বাই আর বি প্লাস 1 বাই আর সি। তাহলে এবার এটা আমি লসও করে দিলাম, তাহলে এটা লসও করলে কী হবে, আর এ আর বি আর সি হয়ে যাবে। লসওটা করলাম, তাহলে আমি আলটিমেটলি পেলাম 1 বাই আর সমান এটা, কিন্তু আমার তো চাই আর, তাহলে 1 বাই আরটাকে উল্টে দাও, 1 বাই আরটাকে উল্টে দিলে আর হয়ে যাবে। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডটাকে উল্টালে তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে উল্টে দেবে, রাইট হ্যান্ড সাইড উল্টে কী হয়ে গেল, আর এ আর বি আর সি, এটা ওপরে চলে গেল আর এই জিনিসটা নিচে চলে গেল। তাহলে মনে রাখবে যখন তিনটে, তাহলে এটা গেল প্রমাণটা। তাহলে সিরিজে হলে ডাইরেক্ট ফর্মুলা হয়, ধরো তিনটে রেজিস্ট্যান্স সিরিজ আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা হয় আর এ প্লাস আর বি প্লাস আর সি।
কিন্তু যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন ফর্মুলাটা কি হয়, আর এ ইন্টু আর বি ইন্টু আর সি বাই আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ, এইটা হয় ফর্মুলা। তো ধরো দুটো আমরা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে এক্সাম্পল নিয়ে করলে তোমাদের ক্ষেত্রে আরও সুবিধা হয়ে যাবে। চলো তাহলে দুটো এক্সাম্পল নিই, যে সিরিজ কম্বিনেশন আছে বা প্যারালাল কম্বিনেশন আছে, এমন দুটো এক্সাম্পল নিই। এক্সাম্পল দুটো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি করে বার করব। ধরে না আমি ছবিটাই এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, ধরো এক্সাম্পল, ঠিক আছে। ধরো তিনটে আমার আছে ধরো আমার সার্কিটের মধ্যে তিনটে রেজিস্ট্যান্স আছে। ধরো এই একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে স্পষ্টতই বুঝতে পারছো এটা আমার সিরিজ কম্বিনেশন আছে, এটা আমার সিরিজ কম্বিনেশনে আছে, কারণ এই এন্ডের সাথে এই এন্ডটা যেখানে শেষ হয়েছে এই এন্ডটা সেখানে স্টার্ট হয়েছে, এই এন্ডটা যেখানে শেষ হয়েছে এই এন্ডটা সেখানে স্টার্ট হয়েছে। তাহলে বুঝতে পারছো। আর সিরিজ কম্বিনেশন মনে রাখবি যে যদি একই লাইনে রেজিস্ট্যান্সগুলো থাকে, দেখো একই লাইনে রেজিস্ট্যান্সগুলো আছে, তাহলে মনে রাখবে যে সিরিজ কম্বিনেশনে আছে। ধরো নাও এইটার মান বলে দিচ্ছে আমার, ধরো বলে দিচ্ছে 5 ওহম, এটার মান বলে দিচ্ছে 3 ওহম, এটার মান বলে দিচ্ছে 2 ওহম। আমি ধরে নিলাম এটা হচ্ছে আর এ, এটা ধরলাম আর বি, আর এটা ধরলাম আর সি। তাহলে আর এ সমান বলেছে 5 ওহম, আর বি সমান বলেছে 3 ওহম, আর সি বলেছে 2 ওহম। নিয়ে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা ধরো তোমাকে বার করতে দিয়েছে। তাহলে তুমি জানো এরকম ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, যেহেতু সিরিজে আসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তোমরা ভালোভাবেই জানো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি লিখলাম, ধরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখনই পড়ালাম। সিরিজে থাকলে কি ফর্মুলা হয়, সিরিজে থাকলে ফর্মুলাটা হয় আর এ প্লাস আর বি প্লাস আর সি। আর এর মান কত 5, আর বির মান কত 3, আর আর সির মান কত 2। তাহলে 5 প্লাস 3 প্লাস 2 করলে কত 10 ওহম। তাহলে এটা গেল আমার 1 নম্বর এক্সাম্পল, 10 ওহম। তো এটা গেল সিরিজে যখন ছিল। এবার ধরো প্যারালালে আছে মানে কীরকম দেখতে হবে আমি এখনই দেখালাম। প্যারালালে থাকলে ধরো এই একটা আছে, ধরো এই একটা আছে, ধরো এই একটা আছে, পরস্পর প্যারালাল, এবং তাদের এন্ডটা আলটিমেটলি একটা প্রান্ত থেকেই বেরোচ্ছে। দেখো এই প্রান্ত থেকে আমার এই প্রান্ত মানে এই যে জাংশন পয়েন্টটা, এই জাংশন পয়েন্ট থেকে আমার জাংশন পয়েন্টটা থেকে তিনটে রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আবার আলটিমেটলি তার একটা জাংশন পয়েন্টে মিট করেছে। দেখো এই রেজিস্ট্যান্সটাও এইখানে এসে এখানে মিট করেছে, এই রেজিস্ট্যান্সটাও এখানে মিট করেছে, আবার এই রেজিস্ট্যান্সটাও এখানে মিট করেছে। তাহলে যেখানে শুরু হবে সেখান থেকে শেষ হবে। তো সেরকম যদি থাকে তাহলে প্যারালাল থাকবে। তো দেখে এমনিতেও দেখে বোঝা যাচ্ছে এইটার সাথে এইটা প্যারালাল, এটার সাথে এইটা প্যারালাল, তাহলে এটা প্যারালাল কম্বিনেশন। এক্সাম্পল না ওই সেমই, ধরো এটা 5 ওহম, এটা 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে এক্সাম্পল নিলে তো প্যারালাল কম্বিনেশন দেখে বুঝতে পারছো। আর যেটা বলা ছিল যে জাংশন পয়েন্টটা একটা জাংশন পয়েন্ট থেকে তিনটে রেজিস্ট্যান্স ভাগ হয়ে যাচ্ছে, তাই এটা প্যারালাল কম্বিনেশন। তো সেক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, ধরো বলে দিয়েছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বার করতে বলেছে। তো সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সমান কী হবে, তো আমি সেক্ষেত্রে লিখবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সমান আমি কি লিখতে পারি, আমি ফর্মুলাতে বললাম, ধরে নাও এটা হচ্ছে আর এ বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আর বি, আর এটা বলে দিয়েছে আর সি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, আমি সূত্রতেই পড়লাম যে আর এ ইন্টু আর বি ইন্টু আর সি বাই আর এ ইন্টু আর বি প্লাস আর বি ইন্টু আর সি প্লাস আর সি ইন্টু আর এ। তবে মান বসিয়ে দাও, আর এ ইন্টু আর বি ইন্টু আর সি মানে 5 ইন্টু 3 ইন্টু 2 বাই 5 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5। তাহলে 5 3 15, 15 দুগুণ হচ্ছে কি 30, আর এখানে 5 3 15, 15 প্লাস 6, তাহলে 15 প্লাস 6 প্লাস 10, তাহলে 30 বাই 15 21 31। তাহলে আমার অ্যান্সারটা হলো কি 15 21 30 বাই 31। এটা গেল আমার কি, এটা গেল আমার
প্যারালাল কম্বিনেশনের মানটা, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে প্যারালাল কম্বিনেশনের যে আমার ইয়েটার মান এলো সেটা কত, অনেকটাই বেশি মান এলো, এই অনেকটাই কম মান এলো, আর সিরিজ কম্বিনেশনে কী হলো, বেশি মান এলো। দুটো মাথায় রাখবে। এবার তোমাদেরকে একটা জিনিস বলার, এখানে তো 3টে রেজিস্ট্যান্স ছিল, তাই সহজে করে দিতে পারলে। ধরো যদি 2টো রেজিস্ট্যান্স থাকতো প্যারালালে, 3 নম্বর এক্সাম্পল ধরো, আমি ধরে নিলাম যে প্যারালাল কম্বিনেশন, আমি ছবিটা আঁকলাম না, জাস্ট তোমাদের বোঝার জন্য। প্যারালাল কম্বিনেশন আছে 2টো রোধ, একটা হচ্ছে 10 ওহম বলে দিয়েছে আর একটা 15 ওহম। সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সমান হবে, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সমান কী হবে, আর এ ইন্টু আর বি। আর এ কত, 10 ইন্টু 15, 10 ইন্টু 15 করবে বাই 10 প্লাস 15, তাহলে 10 ইন্টু 15 মানে 150 বাই 10 প্লাস 15 মানে হচ্ছে 25, 25 বাই 150 বাই 25 মানে হচ্ছে 6। এটা হবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো দুটো থাকলে এইভাবে বার করবে, এটা মাথায় রাখবে। দুটো থাকলে আমি কি করব, এইভাবে বার করব। দুটো থাকলে আমরা এইভাবে বার করব। কি করলাম, 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15, যে ফর্মুলাটা পেলাম আর এ ইন্টু আর বি বাই আর এ প্লাস আর বি, এটা গেল প্যারালাল কম্বিনেশন দুটো থাকলে। সিরিজ কম্বিনেশন যদি দুটো থাকতো, দুটো যোগ করে দিতে। তো এই গেল তোমাদের মানে রেজিস্ট্যান্সের কম্বিনেশন। তো এত দূর অবধি যদি কারোর অসুবিধা থাকে তো জিজ্ঞেস করতে পারো। এত দূর অবধি কি সবার কাছে ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে দেন জিজ্ঞেস করো, আর যদি না অসুবিধা থাকে দেন আমি নতুন টপিকে এগোবো, সেটা হচ্ছে কিরচফস ল। বাংলায় পড়েছিল মনে হয় কারশফের সূত্র, আর ইংরেজিতে উচ্চারণ করলে হয় কিরচফস ল। তো বলো যদি কিছু প্রবলেম থাকে, নাহলে আমি নতুন দিকে এগোবো, কিরচফস ল এর দিকে এগোবো। এবার হচ্ছে কিরচফস ল। তো কিরচফস ল কি বলেছে, তাহলে প্রথমে দেখা যাক কিরচফস ল কি বলেছে। কিরচফস ল বলেছে যে অ্যাট এনি, কিরচফসের আবার দুটো ল হয় মনে রাখবে। কিরচফস ল বা কারশফের সূত্র হয় দুটো, একটা হচ্ছে কারেন্ট ল আর একটা হচ্ছে ভোল্টেজ ল। কিরচফের দুটো সূত্র হয়, কারশফের দুটো সূত্র হয়। কিরচফ বা কারশফের দুটো সূত্র হয়, একটা হচ্ছে কারেন্ট ল আর একটা হচ্ছে ভোল্টেজ ল। নাম্বার 1 হচ্ছে কারেন্ট ল আর নাম্বার 2 হচ্ছে ভোল্টেজ ল। কারেন্ট ল কি বলছে দেখো, বলেছে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ এ টাইম, মানে যে কোনো সময়ে, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস অ্যাট এনি নোট পয়েন্ট ইজ 0। এবার জানতে হবে নোট পয়েন্ট কি। নোট পয়েন্ট বলতে যেখানে অনেকগুলো কারেন্ট এসে মিলিত হয়, কোনো একটা সার্কিটের যে পয়েন্টে অনেকগুলো কারেন্ট এসে মিলিত হয় সেই পয়েন্টটাকে বলা হয় নোট পয়েন্ট, ঠিক আছে? তো বলেছে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ এ টাইম, সময় যে কোনো সময়, দ্য অ্যালজেব্রিক সাম বলতে চিহ্ন নিতে হবে, মানে অ্যালজেব্রিক সাম বলতে মনে রাখবি চিহ্নর সাপেক্ষে, মানে সাইনটা ম্যাটার করে অ্যালজেব্রিক সামে। অল দ্য কারেন্টস অ্যাট এ নোড অফ এনি পয়েন্ট ইজ 0, কোনো একটা নোডের কোনো পয়েন্টে টোটাল কারেন্টের যে যোগফল সেটা হবে 0, মানে সামটা হবে 0। তো ধরো এক্সাম্পল, তো আমি দেখো যে ছবিটা আঁকা আছে সেটা তোমরা ভালো করে দেখতে হবে। ধরো এখানে এ পয়েন্ট হচ্ছে আমার নোট পয়েন্ট, দেখতে পাচ্ছ এ পয়েন্ট থেকে কারেন্ট বেরিয়েছে বা কারেন্ট ঢুকেছে, দেখো তাহলে এ পয়েন্টে দেখো I1 কারেন্ট ঢুকেছে, ঠিক আছে? আবার এ পয়েন্টে দেখো I2 কারেন্ট ঢুকেছে, এ পয়েন্টে দেখো I3 কারেন্ট বেরিয়েছে, এ পয়েন্টে I4 কারেন্ট ঢুকেছে, আর এ পয়েন্ট থেকে I5 কারেন্ট বেরিয়েছে। তো এটাই, এবার দেখো আমি ধরে নিয়েছি যে ইনকামিং কারেন্টগুলো হচ্ছে পজিটিভ আর আউটগোয়িং কারেন্টগুলো হচ্ছে নেগেটিভ, সেই হিসাবে আমি সাইনগুলো দিয়েছি। ইনকামিং কারেন্ট তাহলে কে ইনকামিং কারেন্ট আমি দেখতে পাচ্ছি I1 হচ্ছে ইনকামিং কারেন্ট, I2 হচ্ছে ইনকামিং কারেন্ট, আর I4 হচ্ছে ইনকামিং কারেন্ট। আর আউটগোয়িং কারেন্ট মানে ইনকামিং বলতে এর মধ্যে কে ঢুকছে, ভালো করে দেখতে পাচ্ছ এর মধ্যে I1 ঢুকছে, এ পয়েন্টে কে ঢুকছে, এ পয়েন্টে দেখো I1 ঢুকছে, দেখো এ পয়েন্টে I1 ঢুকছে, এ পয়েন্টে I2 ঢুকছে, আর এ পয়েন্টে I4 ঢুকছে। এ পয়েন্ট থেকে I3 দেখো বেরিয়ে যাচ্ছে, সাইনটা দেখো বাইরের দিকে। এ পয়েন্ট থেকে দেখো I5 বেরিয়ে যাচ্ছে, দেখো সাইনটা দেখো বাইরের দিকে। তাহলে আমার যেহেতু কিরচফস ল বলেছে ওই এ পয়েন্টে অ্যালজেব্রিক সাম অফ
কারেন্ট ইকুয়াল টু জিরো হবে, তো আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু কেসিএল সাম অফ আই ইজ ইকুয়াল টু জিরো। এবার ইনকামিং কারেন্ট কে ইনকামিং কারেন্ট দেখতে পাচ্ছ আই1 I2 আর I4, তা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I4। আউটগোয়িং কারেন্ট কে I3 আর I5, তাহলে আমি আউটগোয়িং কারেন্টের আগে দেখো I1 এর দেখো চিহ্নগুলো, I1 আর I2 আর I4 এর প্লাস চিহ্ন আছে, প্লাস I1 প্লাস I2 প্লাস I4। আর I3 আর I5 এর কি আছে, I3 আর I5 এর নেগেটিভ চিহ্ন আছে, তো I3 আর I5 এর হচ্ছে নেগেটিভ। এখানে I6টা আমি আর দেখাইনি, I6টা দেখিয়েছি, সরি I6 তো আছে এখানে, I6টা বেরোচ্ছে, I5টাও বেরোচ্ছে। তো I5 আর I6 তাহলে কী কী ঢুকছে, I1 I2 আর I4 ঢুকছে, তাই প্লাস সাইন, I3 I5 I6 বেরোচ্ছে, তাই মাইনাস সাইন, ইকুয়াল টু জিরো বলতে পারি। এবার এই নেগেটিভগুলো এদিকে নিয়ে গেলাম, নেগেটিভগুলো এদিকে নিয়ে গেলে কী হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভগুলো এদিকে থাকলো, নেগেটিভগুলো এদিকে এলে পজিটিভ হয়ে গেল। তাহলে I1 I2 I4 কী ছিল, I1 I2 I4 ছিল ইনকামিং কারেন্ট, তাহলে এই তিনটে একসাথে কি সাম অফ ইনকামিং কারেন্ট। আর I3 I5 I6 কী ছিল, আউটগোয়িং কারেন্ট, তাহলে এই তিনটে একসাথে কী বলতে পারি, সাম অফ আউটগোয়িং কারেন্ট। তো কিরচফ কারেন্ট লকে এইভাবেও বলা যায় যে সাম অফ ইনকামিং কারেন্ট সমান সাম অফ আউটগোয়িং কারেন্ট, এটাই বোঝায় আমার কিরচফ কারেন্ট ল। ঠিক আছে, এটাই বোঝায় কিরচফ কারেন্ট ল। তাহলে কিরচফ কারেন্ট ল নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো। মনে রাখবে কোনো একটা নোট পয়েন্টের সাপেক্ষে যদি কারেন্ট ঢোকে তাহলে সেটাকে পজিটিভ নেবে, আর নোট পয়েন্টের সাপেক্ষে যদি কারেন্ট বেরোয় সেটাকে নেগেটিভ নেবে, নিয়ে সাম অফ আই ইকুয়াল টু জিরো করবে। ঠিক আছে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এরপর হচ্ছে কিরচফ ভোল্টেজ ল, যেটার ওপর আমার পরবর্তী অনেক অঙ্ক দাঁড়িয়ে আছে, কিরচফ ভোল্টেজ ল। তো আপাতত এই ইয়েটা স্টেটমেন্টটা পড়বে, পড়ে কি বলেছে দেখো, ইন এনি ক্লোজ সার্কিট অর মেশ দ্য অ্যালজেব্রিক সাম অফ প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্লাস দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইএমএফ ইন দ্যাট সার্কিট ইজ ইকুয়াল টু জিরো। ভোল্টেজ ল বলে যে দেখো কি বলেছে, অ্যালজেব্রিক সাম অফ প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কারেন্ট আর রেজিস্ট্যান্স, কারেন্টকে কী দিয়ে ডিনোট করি, আই দিয়ে, রেজিস্ট্যান্সকে কী দিয়ে ডিনোট করি, আর দিয়ে, তাতে সাম মানে সাম অফ আই আর প্লাস কি বলেছে দেখো দ্য অ্যালজেব্রিক সাম অফ ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্সেস, তাহলে সাম অফ ইএমএফ, তাহলে সাম অফ আই আর প্লাস সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু জিরো। ইএমএফ বলতে বোঝায় কোনো ধরো একটা ব্যাটারি আছে, তাহলে সেই ব্যাটারির তো কিছু একটা ভোল্টেজ থাকে, 6 ভোল্ট 220 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে ধরো, তাহলে 6 ভোল্ট, এখানে 6টা হচ্ছে ওই ব্যাটারির ইএমএফ। তাহলে বলতে পারি কোনো একটা সার্কিটের সাম অফ আইআর প্লাস সাম অফ ইএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এটাই হচ্ছে আমার কেভিএল মানে কিরচফ ভোল্টেজ ল। তাহলে আমার কেসিএল কি বলছে মনে রাখবে, আমি আবার একে বলে দিচ্ছি যে কেসিএল বলছে যে সাম অফ আই ইজ ইকুয়াল টু জিরো, আর কেভিএল বলছে সাম অফ আইআর প্লাস সাম অফ ইএমএফ ইকুয়াল টু জিরো। তো এই দুটো ফর্মুলা তোমরা ভালো করে মনে রাখবে। সাধারণত এই কেভিএল দিয়ে আমাদের যত অঙ্ক হবে, ঠিক আছে, কেভিএল দিয়ে আমাদের যত অঙ্ক হবে, তো কেসিএল কেভিএল দুটোই ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখবে। ঠিক আছে, তো এতটা অবধি কি সবার কাছে ক্লিয়ার? কিরচফ ল সবার কাছে ক্লিয়ার? কি বলতে চাইছে কিরচফ ল তোমাদের কাছে ক্লিয়ার? কি বলতে চাইছে? কিরচফ কারেন্ট ল ভোল্টেজ ল তোমাদের কাছে ক্লিয়ার? ওকে, এরপর আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যে এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো তার আগে জানতে হবে যে স্টার ট্রান্সফরমেশন কি আর ডেল্টা ট্রান্সফরমেশন কি। ঠিক আছে, স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের আর একটা নাম আছে যে টি পাই কনভার্সন। স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের আর একটা নাম আছে টি পাই কনভার্সন। ঠিক আছে, স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে টি পাই কনভার্সন। দেখো তোমাদেরকে আমি দুটো ছবির ওপর ফোকাস করেছি। বাঁ দিকের যে ছবিটা সেটা লেখা আছে দেখো স্টার নেটওয়ার্ক, আর ডান দিকের যে ছবিটা সেটা হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক। মানে কোনো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স একটা পয়েন্টে এসে মিট হচ্ছে, তিনটে রেজিস্ট্যান্স দেখো, R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স আর R3 রেজিস্ট্যান্স,
একটা পয়েন্ট এসে মিট হচ্ছে, এই ফরমেশনটাকে বলবো স্টার নেটওয়ার্ক। আর ডেল্টা মানে একটা ত্রিভুজ গঠন করবে, ত্রিভুজ। তো যদি একটা ত্রিভুজ গঠন করে তাহলে সেটাকে বলবো ডেল্টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক। এবার হচ্ছে আমাকে কখনো কখনো স্টার থেকে ডেল্টা করতে হয়, কখনো কখনো ডেল্টা থেকে স্টার করতে হয়। স্টার মানে এটা দেওয়া থাকবে, তো দেখো এখানে ভালোভাবেই দেখো আমি স্টার থেকে ডেল্টা করছি, মানে এটা দেওয়া আছে, এটা থেকে আমি কি এই ত্রিভুজটা গঠন করব। তো কী করে করব? যেটা দেওয়া আছে সেটা আমি দেখো ফার্ম লাইনে এঁকেছি, মানে ঘন করে এঁকেছি। কোনটা দেওয়া আছে? এই স্টারটা দেওয়া আছে, মানে R1 R2 R3 দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এটা ডিপ করে আঁকা আছে, R1 R2 R3 দেওয়া আছে, মানে এটা থেকে বা কি এই ডেল্টা করতে হবে। এই ডেল্টাটা কী করে করব? যদি আমি এর এন্ডগুলো যোগ করে দিই, 1 আর 2 যোগ করে দিই, তাহলে একটা বাহু হয়ে যাচ্ছে। 2 আর 3 যোগ করলে একটা বাহু হয়ে যাচ্ছে, 1 আর 3 যোগ করলে আর একটা বাহু হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা হয়ে যাচ্ছে। মানে এটা দেওয়া আছে। ধরো আমি যদি ছবি এঁকে বোঝাই তোমাদেরকে, স্টার টু ডেল্টা ট্রান্সফরমেশন প্রথমে করব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ছবি এঁকে দেখায়। ধরো কী করব? স্টার টু ডেল্টা, মানে স্টার দেওয়া আছে সেটা থেকে ডেল্টা করব। কি করে করব? স্টার দেওয়া আছে মানে আমাকে এরকম দেওয়া আছে, ধর এটা নোট পয়েন্ট, এখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, আর এখান থেকে একটা বেরিয়েছে। ধরো এটা আমার দেওয়া আছে, স্টারটা আমার দেওয়া আছে, এই স্টারটা আমার দেওয়া আছে। এবার এটা থেকে আমাকে ডেল্টা করব। তাহলে আমার স্টারে কী কী বলে দেওয়া থাকে? এই রেজিস্ট্যান্স বলে দিয়েছে, এটা বলে দিয়েছে R1 রেজিস্ট্যান্স, এটা R2 বলে দিয়েছে, এটা R3 বলে দিয়েছে। এবার এটাকে আমি ডেল্টা যদি করতে হয় কী করব? এই এন্ডের সাথে এই এন্ড লাগিয়ে দেবো, তাহলে একটা বাহু হয়ে গেল। এই এন্ডের সাথে এই এন্ড লাগিয়ে দেবো, তাহলে এই একটা বাহু হয়ে গেল। আবার এই এন্ডের সাথে এই এন্ড লাগিয়ে দেবো, তাহলে R3 হয়ে গেল। তাহলে দেখো এবার একটা ডেল্টা গঠন হয়ে গেল, দেখতেই পাচ্ছ এই যে একটা ত্রিভুজ গঠন হয়ে গেল। তাহলে দেখো এই প্রান্তটা ছিল 1, এই প্রান্ত ছিল 2, আর এই প্রান্তর নাম ছিল আমার 3 দিলাম। ধরো আমি 1 আর 2কে কানেক্ট করলাম, 1কে আর 2কে, তবে এই লাইনটা পেলাম তো। তাহলে 1 আর 2কে যখন কানেক্ট করব, এখানে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাকে আমি লিখতে পারি কি R12 লিখতে পারি। সিমিলারলি এইখানে দেখো আমি 1 আর 3কে যোগ করলাম, 1 আর 3কে, 1 পয়েন্ট আর 3 পয়েন্টকে যোগ করলাম, তাহলে এটা আমি কি লিখতে পারি 1 3 বা 3 1, যা খুশি আমি লিখলাম R31, ঠিক আছে। সিমিলারলি এখানে দেখো 3 আর 2 পয়েন্টকে যোগ করলাম, 2 আর 3 পয়েন্টকে, তাহলে আমি লিখতে পারি 2 আর 3 পয়েন্টকে যেহেতু যোগ করলাম আমি কি লিখতে পারি 2 3 বা 3 2, আমি লিখলাম 2 3। তাহলে বোঝা গেল R1 R2 R3 দেওয়া ছিল, আমি এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম। এটা যেহেতু R1 তাই 1 পয়েন্ট নাম দিলাম, এটা যেহেতু R2 তাই 2 নাম দিলাম, এটা ছিল R3 তাই 3 নাম দিলাম। তাহলে আমাকে এটাকে ডেল্টা করতে হবে, মানে একটা ত্রিভুজ গঠন করতে হবে। তাই 1 আর 2 যোগ করলাম, R12 পেলাম, 1 আর 3 যোগ করলাম, R31 পেলাম, আর 2 আর 3 যোগ করলাম, 2 3 পেলাম, ঠিক আছে। তো এবার R12 R23 আর R3 যে 1 পেলাম সেটার মানটাও আমাকে জানতে হবে। তো সেই মানগুলো কী হবে মনে রাখবে, R12 যখন বার করছো, কি বললাম R12তে কাকে কাকে কানেক্ট করেছো, R1 আর R2কে, তাহলে R1 প্লাস R2 লিখলে, তারপরে প্লাস চিহ্ন দিলে, R1 প্লাস R2 লিখলে, তারপরে প্লাস চিহ্ন দিলে, নিয়ে কাকে কাকে কানেক্ট করলে R1 আর R2কে কানেক্ট করলে, সেই যে দুটোকে কানেক্ট করেছো সেই দুটোর গুণফল R1 ইন্টু R2 করলে, বাই যেটাকে তুমি কানেক্ট করোনি, এই R12তে কে নাই, R12তে R3 নাই, তাই বাই R3। তো সিমিলারলি এবার R23 জন্য আমরা ভাবি R23তে কাকে কাকে কানেক্ট করেছো, দেখো R2কে আর R3কে কানেক্ট করেছো, দেখো R2 আর এখানে R3কে, তাকে কানেক্ট করেছো R23তে, তাহলে কী লিখবে R2 প্লাস R3। এবার যাদেরকে কানেক্ট করলে তাদেরই গুণফল, তাহলে কী হবে R2 ইন্টু R3, R2 R3তে কে নাই, R1টা নেই, বাই যেটা নাই সেটা R1। তো সিমিলারলি R31 এর ক্ষেত্রে কী হবে, R31 কাকে কাকে কানেক্ট করেছো, R3কে আর R1কে, তাহলে R3 প্লাস R1 প্লাস কাকে কাকে কানেক্ট করেছো তাদেরকে গুণ করো, R3 আর R1কে কানেক্ট করেছো, R3 ইন্টু R1 বাই কোনটায় কানেক্ট করোনি, R2কে কানেক্ট করোনি, তাই R2। এটা গেল তোমার স্টার থেকে ডেল্টা ট্রান্সফরমেশন। তাহলে 1 2 ক্ষেত্রে কী হবে 1 আর 2 R1 প্লাস R2 প্লাস R1 ইন্টু R2, 1 2তে কে নেই 3 নেই, তাই বাই R3। R2 3 যখন কানেক্ট করছো তাহলে R2 আর R3কে কানেক্ট করেছো তাই 2 3 লিখেছো, তাই R2 প্লাস R3। যাদেরকে কানেক্ট করলে তাদেরই গুণফল R2 ইন্টু R3, R2 3তে কে নেই R1 নেই, তাই বাই R1। R31 কে কে আছে, R31 R3 আছে, R1 আছে, তাহলে R3 প্লাস R1 প্লাস R3 ইন্টু R1, কোনটা নেই R2টা নেই, বাই R2।
তো এটা গেল স্টার্ট থেকে ডেল্টা। তাহলে স্টার্ট থেকে ডেল্টা কানেকশন সবার কাছে ক্লিয়ার? স্টার্ট থেকে ডেল্টা কানেকশন সবার কাছে ক্লিয়ার? হাউ টু ট্রান্সফর্ম স্টার্ট টু ডেল্টা সবার কাছে ক্লিয়ার? স্টার্ট টু ডেল্টা ট্রান্সফরমেশন সবার কাছে ক্লিয়ার? স্টার টু ডেল্টা ট্রান্সফরমেশন সবার কাছে ক্লিয়ার? যে 4 জন অনলাইন আছো তাদের কাছে ক্লিয়ার স্টার থেকে ডেল্টা? অনুপম, কস্তুরী, প্রীতম আর দিগন্ত, তোমাদের 4 জনের কাছে ক্লিয়ার যে স্টার থেকে আমরা ডেল্টা কী করে করলাম? অনুপম ক্লিয়ার, দিগন্ত ক্লিয়ার, কস্তুরী ক্লিয়ার? রেসপন্স করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি রেসপন্স করো। আচ্ছা, এবার ধরো ডেল্টা টু স্টার করব। এবার যেটা করব ডেল্টা থেকে স্টার করবো। ডেল্টা বলতে আমার এটা বলে দিয়েছে, এবার এটা থেকে আমাকে স্টার করতে হবে। তো আমি এটা থেকে স্টার কি করে করব? ডেল্টা বলে দিয়েছে, আমি আগেই জেনেছি এই যে ডেল্টার এটার মান, ধরো এই পয়েন্টটা আমার হচ্ছে 1 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার 2 নম্বর, আর এই পয়েন্টটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? তাহলে 1 আর 2 কানেকশানে এইটা বলে দিয়েছে R12 বলে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি R31 বলে দিয়েছে, আর R23 বলে দিয়েছে। তাহলে আমাকে ডেল্টা বলে দিয়েছে, মানে ত্রিভুজটা বলে দিয়েছে, এবার আমাকে স্টারে কনভার্ট করতে হবে। তো ত্রিভুজ থেকে স্টারে আমরা কি করে কনভার্ট করি আমি জানি। তো ত্রিভুজ থেকে স্টারে কি করে কনভার্ট করতে হয়, আমি তাহলে এইখান থেকে একটা যোগ করব, এখান থেকে একটা যোগ করব, আর এখান থেকে একটা যোগ করব, তাহলে আমার ডেল্টা থেকে স্টার হয়ে যাবে। তাহলে এইভাবে কানেক্ট করো, তাহলে ডেল্টা থেকে স্টার হচ্ছে, দেখো এইভাবে আনলাম, এবার নিলাম, এটা একটা কানেকশন হলো। সিমিলারলি এইভাবে একটা হলো, আর এভাবে একটা হলো। তার মানে ডেল্টা ছিল, ডেল্টা থেকে স্টারটা আমি করলাম, ডেল্টা মানে ত্রিভুজটা ছিল, সেখান থেকে স্টার কনভার্ট করলাম। তাহলে দেখো আমি, আর এটা 1 পয়েন্ট ছিল, তাহলে আমি 1 পয়েন্ট থেকে যেটা আনলাম সেটা হচ্ছে R1 পেলাম। এটা ছিল 2 পয়েন্ট, 2 পয়েন্ট থেকে যেটা আনলাম সেটা R2, আর এটা ছিল 3 পয়েন্ট, 3 পয়েন্ট থেকে যেটা আনলাম সেটা হলো R3। তাহলে মানে এই R1, R2 আর R3 ভ্যালু বার করলাম। কার জন্য বার করলাম? এই R12, R31, R2। তাহলে আমি R1 এর ভ্যালুটা কী করে বার করব সেটা বা দেখি। R1টা দেখো কার সাথে কানেক্ট হয়ে আছে, দেখো R1টা দেখো আলটিমেটলি এই জাংশনে মিলেছে, এইটা তো কমন জাংশন সবার। আর একটা কোথায় মিলেছে দেখো, এই পয়েন্টে কে কে আছে দেখো, এই পয়েন্ট থেকে দুটো আমার রেজিস্ট্যান্স বেরিয়েছে, একটা হচ্ছে R12 আর একটা হচ্ছে R31। R1টা কোথায় কানেক্ট হয়ে আছে দেখো, এই পয়েন্টে কানেক্ট হয়ে আছে, 1 নম্বর পয়েন্টে কানেক্ট হয়ে আছে। 1 নম্বর পয়েন্টে দেখো দুটো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে R12 আর একটা হচ্ছে R31। তাহলে যে রেজিস্ট্যান্স দুটো আছে সেই রেজিস্ট্যান্স দুটোর গুণ হবে R12 ইন্টু R31 বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগ, মানে কে R12 প্লাস R23 প্লাস R31। তাহলে এটা গেল R1 বার করলাম। সিমিলারলি তাহলে R2 বার করব। দেখো R2 কোথায় যোগ হয়েছে, এটা তো কমন জাংশন সবার। আর কোথায় যোগ হয়েছে, R2টা দেখো এই 2 নম্বরে গিয়ে মিলিত হয়েছে। তো 2 নম্বর থেকে দেখো কে বেরিয়েছে, 2 নম্বর থেকে দেখো R12 বেরিয়েছে, আর 2 নম্বর থেকে কে বেরিয়েছে R23। তাহলে লিখতে পারি 2 নম্বরে যেহেতু R12 বেরিয়েছে আর R23 বেরিয়েছে, ওপরে গুণ হলো আর নিচে সমস্তগুলোর যোগ, R12 প্লাস R23 প্লাস R31। আর 3 নম্বর পরে আছে কে R3। দেখো R3টা কমন জাংশনটা এটা, আর অপর জাংশনটা দেখো এই পয়েন্টে এসে মিলিত হয়েছে 3 নম্বরে। তো 3 নম্বরে কে বেরিয়েছে দেখো, 3 নম্বর থেকে R31 বেরিয়েছে আর R23 বেরিয়েছে। তাই R3 সমান কী বলতে পারি, R23 ইন্টু R31 বাই R12 প্লাস R23 প্লাস R31। তাহলে দেখবে যে যখন স্টার করবে তখন যে রেজিস্ট্যান্সটা কোন পয়েন্টে গিয়ে অ্যাড হয়েছে, যে পয়েন্টে গিয়ে অ্যাড হয়েছে
সেইখান থেকে যে যে রেজিস্ট্যান্সগুলো বেরিয়েছে সেগুলো ওপরে গুণ হবে, মানে নিউমেরিটারে সেগুলো থাকবে, আর ডিনোমিনেটারে বাকি তিনটে রেজিস্ট্যান্স থাকবে সবসময়, ঠিক আছে? ডিনোমিনেটারটা সব ক্ষেত্রে কমন, নিউমেরিটারটা সব ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? আশা করছি ডেল্টা থেকে স্টার বোঝা গেছে। ডেল্টা থেকে স্টার সবার কাছে ক্লিয়ার? তাহলে আজকে আমরা চারটে অঙ্ক করবো এরপর। ডেল্টা থেকে স্টার সবার কাছে ক্লিয়ার? হাউ টু ট্রান্সপোর্ট স্টার টু ডেল্টা অ্যান্ড ডেল্টা টু স্টার ক্লিয়ার সবার কাছে? যে 5 জন অনলাইন আছে সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার চলো অঙ্কগুলো দেখা যাক। তাহলে অঙ্কগুলো দেখা যাক। তাহলে আমি অঙ্কটা দেখাই প্রথমেই। 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, এই 4টে অঙ্ক আজকে করবো, নিয়ে রেখে দেবো। আর পরের দিন ডিসি সার্কিট শেষ হয়ে যাবে কালকে, তারপর এসি ধরে নেবো, ঠিক আছে? তো প্রবলেম 1 বলেছে ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড ভ্যালু অফ রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল এ অ্যান্ড বি। এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, ইন দ্য সার্কিট গিভেন এ সাইড। এটা আমার সার্কিটটা। তাহলে তুমি ভালো করে দেখতে পাচ্ছ এখানে 20 ওহম আর এখানে 20 ওহম কী আছে, প্যারালালে আছে। এখানে 30 ওহম আর এখানে 30 ওহম কী আছে, প্যারালালে আছে। তাহলে 20 আর 20 যদি প্যারালালে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কী হবে? এখনই বললাম, দুটো যদি রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে কি হয়? দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে আমি এখনই দেখালাম তোমাদেরকে যে দুটো রেজিস্ট্যান্স, ধরো আর এ আর আর বি দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এই চিহ্নটা হচ্ছে প্যারালাল চিহ্ন। সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কি হয়? আর এ ইন্টু আর বি বাই আর এ প্লাস আর বি। তো ওখানে 20 আর 20 প্যারালালে আছে, তাহলে কি লিখতে পারি? 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20। তাহলে কত হবে? 40 বাই 400 বাই 40 মানে 10। আবার দেখতে পাচ্ছ এখানে, তাহলে 20 20 যে আমার ইয়েটা বেরোলো সেটা বেরোলো কত? আমি সেই জন্য লিখেছি, দেখো 20 আর 20 প্যারালালে আছে, তাই 20 20। তাহলে 20 20 যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত বেরোলো? 10। 30 আর 30 প্যারালালে আছে, তাহলে 30 আর 30 প্যারালালে থাকলে কি হবে? 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30 মানে হচ্ছে 900 বাই 60 মানে 15। তাহলে এখানে 20 আর 20 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10, এখানে 30 আর 30 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 15। তাহলে 10 আর 15, 10 15 আর 5 কিসে আছে? সিরিজে আছে, দেখতে পাচ্ছ ভালো করে। 20 20 যে ইকুইভ্যালেন্ট সেটা 10 বেরোলো, 5টা তো অলরেডি আছে, আর 30 আর 30 ইকুইভ্যালেন্ট বেরোলো 15। তাহলে 20 5 আর 15 কিসে আছে? একটা লাইনে আছে। তাহলে একটা লাইনে থাকলে কি সিরিজে আছে। তাহলে 20 20 ইকুইভ্যালেন্ট হচ্ছে 10, 30 30 ইকুইভ্যালেন্ট হচ্ছে 15, আর 5 তো অলরেডি আছে। তাহলে 10 5 আর 15 এ বি লাইনেই আছে। তাহলে 10 5 আর 15 কী হবে? আমার সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে কী করতে হয়? যোগ করতে হয়। তাই 10 প্লাস 5 প্লাস 15 যোগ করে কত পেলাম? 30 ওহম। এই 30 ওহমের সাথে দেখো এই নিচে 20 ওহমটা কি প্যারালালে আছে, তাই 30 আর 20 প্যারালালে থাকলে কী হবে? 30 ইন্টু 20 বাই 30 প্লাস 20। 30 ইন্টু 20 বলতে 600, 30 প্লাস 20 বলতে 50, তাই 600 বাই 50 সমান হয় 12। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোলো? 12। আবার বলতে গেলে আবার বলে দিই, 20 আর 20 প্রথমে প্যারালালে আছে, তাই 20 20 ইকুইভ্যালেন্ট কত বেরোলো? 10। কী করে বার করলাম? 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20। তো এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, সেটা হচ্ছে 10 ওহম। 5 ওহমটা আছে, আর 30 আর 30, তাহলে 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30 করলে কত? 15। তাহলে 10 5 আর 15 কি একটা লাইনে আছে, তাহলে সিরিজ আছে। তাহলে 10 5 আর 15 সিরিজ করলে কত হয়? 15 10 25 আছে 30। 30-এর সাথে এই 20টা কিসে আছে? প্যারালালে দেখতে পাচ্ছ, কারণ এখানে 30 আছে আর এখানে 20 আছে। তাহলে 30 আর 20 প্যারালালে থাকলে কী হবে? 30 ইন্টু 20 বাই 30 প্লাস 20 মানে 600 বাই 50, 600 বাই 50 মানে হচ্ছে 12। ছবিতে দেখিয়ে দেওয়া আছে, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি দেখিয়ে দিয়েছি। দেখো অঙ্কটা করে দিয়েছি, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এসিবি কী করে লিখেছি দেখো, 20 দিয়ে প্যারালাল চিহ্ন দিয়ে 20 20 লিখেছি, প্লাস 5 যেহেতু রেজিস্ট্যান্স ওটা ইয়েতে আছে সিরিজ আছে তাই প্লাস 5, প্লাস 30 দিয়ে প্যারালাল চিহ্ন দিয়ে 30 লিখেছি। 20 20 প্যারালাল বার করেছি, প্লাস চিহ্ন দিয়ে 5 করা আছে, প্লাস 30 30 প্যারালাল বার করেছি, বেরিয়ে গেল 30 ওহম। তাহলে এই এবি লাইনের মধ্যে দিয়ে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে গেল 30 ওহম। 30-এর সাথে কে 20টা প্যারালালে আছে, তাই আমি লিখিয়েছি দেখো এবির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে? 30 দিয়ে প্যারালাল চিহ্ন দিয়ে 20, তাই 30 ইন্টু 20 বাই 30 প্লাস 20। তো এইভাবে বেরোলো। 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি স্টার ডেল্টার অঙ্ক, 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার?
1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? ওকে ফাইন। এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটার দিকে এগোই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে। 2 নম্বর অঙ্কটা দেখো লেখা আছে এ নেটওয়ার্ক রেজিস্ট্যান্স। 2 নম্বর অঙ্কটা বলে দেওয়া আছে, দেখো যে 2 নম্বর অঙ্কটা বলেছে যে এ নেটওয়ার্ক অফ রেজিস্ট্যান্স ইজ শোন ইন ফিগার বিলো, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। তা দেখতে পাচ্ছ এ পয়েন্ট এটা আর বি পয়েন্ট এটা, এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে এবং এর মধ্যে রেজিস্ট্যান্সগুলো দিয়ে দিয়েছে। 6টা রেজিস্ট্যান্স আছে। দেখো ডেল্টা ফর্মে একটা রেজিস্ট্যান্স আছে, এবিসি যে ত্রিভুজ সেটা তো ডেল্টা ফর্মে আছে, সেটা একটা ত্রিভুজ আছে। আর ভেতর একটা স্টার ফর্মেশন দেখতে পাচ্ছ 12, 8 আর 6। তো আমি কী করবো, যে ভেতরে স্টারটা আছে সেটাকে আমি ডেল্টাতে কনভার্ট করব। ভেতরে স্টারটাকে 12, 8 আর 6 যে ভেতরে স্টার আছে সেটাকে আমি কী করবো, ডেল্টাতে। তো সেটাই করছি, কনভার্টিং দ্য ইনার স্টার ইন্টু ডেল্টা রেজিস্ট্যান্স। আমি স্টারকে ডেল্টা করা এখনই শিখিয়েছি কী করে করতে হয়। ধরো আমি 12টাকে ধরে নিলাম 1, 8টাকে ধরে নিলাম R2 আর 6টাকে ধরে নিলাম R3। 12টাকে ধরলাম কি R1, 8টাকে ধরলাম R2 আর 6টাকে ধরলাম R3। তাহলে 12 আর 8কে যোগ করলে কি R12 পাবো। তো সেটাই করেছি, 12 আর 8কে যোগ করলে R12। তাই কী করে R12 সমান কী হবে, 12 + 8 ইন্টু 12 ইন্টু 8/6। সেইভাবে মানে যেভাবে শিখলাম সেইভাবে স্টারটাকে ডেল্টা করছি। 12, 8 আর 6টাকে বার করে নাও, নিয়ে ডেল্টাতে কনভার্ট করলাম। 12 আর 8, তাই 12, 8-এর জন্য করবো কী হবে, 12 + 8 প্লাস 12 ইন্টু 8/6, 6টা যেহেতু আলাদা, 8 আর 6কে নিয়ে যখন করবো 8 + 6 প্লাস 8 ইন্টু 6/12। আর 12 আর 6কে নিয়ে যখন করবো 12 + 6 প্লাস 12 ইন্টু 6/8। তো এইভাবে আমি R12, R23, R31 কনভার্ট করলাম। একটা পেলাম 36, একটা পেলাম 18, একটা পেলাম 27। তো যেগুলো পেলাম তাহলে ভেতরেও একটা আমার কী হয়ে গেল, ভেতরেও আমার একটা ছোট্ট করে আমার কি ডেল্টা গঠন হয়ে গেল। তো সেই ডেল্টা দেখো R12, R23, R31। R12 কত বেরিয়েছে 36, R23 কত বেরিয়েছে 18 আর R33 কত বেরিয়েছে 27। তাহলে বুঝতে পারলে আমি এই যে স্টারটা ছিল সেটাকে ডেল্টাতে কনভার্ট করলাম। R1টাকে ধরলাম 12, R2কে ধরলাম 8 আর R3টাকে ধরলাম 6, নিয়ে আমি ডেল্টাতে কনভার্ট করলাম। তো ডেল্টাতে কনভার্ট যেহেতু জানো আমি আর দেখালাম না, 36, 18 আর 27। তো এবার দেখো এই যে 36 আর এই 18 এটা কিসে আছে, প্যারালালে আছে। এই যে 3 আর এই যে R31 আর 27 সেটাও প্যারালালে আছে। আর 2 আর এই যে 18, 2 আর 18 দেখতে পাচ্ছ ভালো করে দেখো, 36 আর 18 প্যারালালে আছে, 27 আর 3 প্যারালালে আছে, 18 আর 2 প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমি সেগুলোকে কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, 36 আর 18 প্যারালাল লিখলাম, 2 আর 18 প্যারালাল লিখলাম, 27 আর 3 প্যারালাল আছে। তো প্যারালালগুলোকে এবার ইকুইভ্যালেন্টে কনভার্ট করলাম। 18 আর 36-এর জন্য কী হবে, 18 ইন্টু 36 বা 18 + 36। 18 আর 2-এর জন্য কী হবে, 18 ইন্টু 2/18 + 2। 27 আর 3-এর জন্য কী হবে, 27 ইন্টু 3/27 + 3। তো প্যারালালগুলোকে আমি কি ইয়েতে কনভার্ট করে নিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে। তো আর এ বি পেয়ে গেলাম। এ বি বলতে দেখো এ আর বি এর মধ্যে আর এ বি, বি আর সি এর মধ্যে আর বিসি, আর সি আর এর মধ্যে আর সি এ পেয়ে গেলাম। তো যেগুলো পেলাম, এ বির মধ্যে কি পেলাম 12 পেলাম, তাই 12 লিখলাম। বিসির মধ্যে কি পেলাম 1.8 পেলাম, তাই 1.8 লিখলাম। সি এর মধ্যে কত পেলাম 2.7, তাই 2.7 পেলাম। এবার আমাকে রেজিস্ট্যান্স কার মধ্যে বার করতে বলেছে, দেখো ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর মধ্যে যেহেতু বার করতে বলেছে তাই এ আর বিটাকে প্রথমে চেপে ধরবো, নিয়ে আমি বাকি কম্বিনেশনটাকে দেখবো। তাহলে এ আর বিটা যেহেতু আমাকে বার করতে হবে, তাই আমি এ আর বিটাকে চেপে ধরলাম। এ আর বিটাকে চেপে ধরলে আমার কী কী রেজিস্ট্যান্স পড়ে থাকে দেখো, একটা পড়েছে 1.8 আর একটা পড়েছে 2.7। আমার একটা পড়ে আছে এ বিকে যদি বন্ধ করে দাও তাহলে দেখতে হবে 1.8 আর 2.7। এই 1.8 আর 2.7 কিসে আছে, সিরিজে আছে, একই লাইনে আছে। দেখো দেখতে পাচ্ছ এ সি বি একটা লাইন, এ সি বি একটা লাইন, তাই 1.8 আর 2.7 কিসে আছে, সিরিজে। তাই 1.2 আর 2.7 যেহেতু সিরিজে আছে তাই তাদের ইয়ে কী হবে, ইকুইভ্যালেন্ট যোগ হয়ে যাবে। 1.8 আর 2.7 এগুলো 4.5। এই 4.5 আর 12 মানে যার মধ্য দিয়ে বার করতে দেবে, এই 4.5 আর 12 যেহেতু এ বির মধ্য দিয়ে বার করতে দিয়েছে তাই এই দুটো যোগ করলাম, তার সাথে ওই 12টা আমার হয়ে যাবে প্যারালালে।
তাই 4.5 আর 12 আমার কী হয়ে যাবে প্যারালালে। তো সেটা আমি এঁকেছি, দেখো প্রথমে লিখলাম যে নাও এসি অ্যান্ড সিবি সিরিজ আর কানেক্টেড অ্যান্ড এসিবি ইজ প্যারালাল উইথ এবি। তাহলে এসি আর সিবিটা হচ্ছে কি, এসি হচ্ছে 2.7 আর সিবি হচ্ছে 1.8, এটা কিসে আছে সিরিজে, এবং তার সাথে এবিটা কিসে আছে প্যারালালে। তো সেটাই লিখলাম, প্রথমে সিরিজটা বার করলাম 4.5, 4.5-এর সাথে 12টা কি আমার সিরিজ প্যারালাল আছে, তাই 4.5 ইন্টু 12/4.5 প্লাস 12, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি এবির মধ্য দিয়ে বেরিয়ে গেল। ধরো কথার মানে যদি বলতো যে এসির মধ্য দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, সেক্ষেত্রে কী করতে, সেক্ষেত্রে তুমি এসিটাকে চেপে ধরতে, এইভাবে এসিটাকে চেপে ধরতে, এসিকে চেপে ধরলে কী কী রেজিস্ট্যান্স পড়ে আছে দেখো 12 আর 1.8, তাহলে 12 আর 1.8 তখন কী কিসে থাকতো সিরিজে থাকতো, তাই 12 আর 1.8 যোগ করতে থাকতো 13.8, 13.8-এর সাথে এই 2.7টা প্যারালালে চলে যেত, যেটা বেরোতো সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যদি বলতো বিসির মধ্য দিয়ে বার করতে, তাহলে বিসিটাকে চেপে ধরতে, বিসিকে চেপে ধরলে কে পড়ে থাকে 12 আর 2.7, 12 আর 2.7 কিসে আছে সিরিজে, যোগ করতে 14.7, 14.7-এর সাথে 1.8টা আমার প্যারালালে থাকতো, তাহলে ইকুইভ্যালেন্ট সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হতো 14.7 ইন্টু 1.8/14.7 প্লাস 1.8। এটা হলো ব্যাপার। তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার। কি করলাম, প্রথমে ভেতরের স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করলাম, ডেল্টাতে কনভার্ট করে দেখতে পেলাম যে ডেল্টাগুলো পরস্পর সাথে প্যারালালে আছে, তো সেগুলো ইকুইভ্যালেন্ট বার করলাম। তারপরে যার মধ্য দিয়ে বার করতে বলেছি, এবির মধ্য দিয়ে যেহেতু বার করতে বলেছিল, এবিটাকে চেপে ধরলাম, বাকি দুটো রেজিস্ট্যান্স দেখলাম কি কি আছে, সেই দুটো সিরিজে আছে এবং তাদের ইকুইভ্যালেন্টটা এবির সাথে প্যারালালে আছে, নিয়ে বার করলাম। তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার, ডেল্টার অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার, 2 নম্বর অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার। 2 নম্বর অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার, ইয়েস অর নো? দু নম্বর অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার? রেসপন্স করো যে 4 জন অনলাইনে আছো, তপব্রত, অনুপম, দিগন্ত, প্রীতম। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা একই। 2 নম্বর অঙ্কতে ডেল্টাতে যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেগুলো সেম ছিল, সেগুলো আলাদা আলাদা ছিল। ডেল্টাতে দেখো কী কী রেজিস্ট্যান্স ছিল, 18, 3 আর 2, আর স্টারে 12, 8, 6 আর 8 আর 6। এবার 3 নম্বর অঙ্কতে কী আছে, 3 নম্বর অঙ্কতে রেজিস্ট্যান্সগুলো সব একই দিয়ে দিচ্ছে 4 ওহম করে। তো তোমাদেরকে একটা শর্ট ট্রিক করে রাখি, যদি দেখো 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে, 3 নম্বর অঙ্কতে বলেছে যে 6 ইকুয়াল রেজিস্টার্স ইচ অফ 4 ওহম আর কানেক্টেড টু ফর্ম দ্য ফিগার শোন বিলো, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এনি টু কর্নার্স। যে কোনো দুটো কর্নারের ইয়েতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান দেখো 6 বলে দিয়েছে, আমার 6টা পয়েন্ট আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আমার 6 বলে দিয়েছে, ঠিক আছে 4 বলে দিয়েছে, সরি 6 ইকুয়াল রেজিস্ট্যান্স অফ 4 ওহম। তো এটার ক্ষেত্রে তুমি ওই করবে, ভেতরের স্টারটাকে প্রথমে ডেল্টাতে কনভার্ট করবে, আমি সেটাই করেছি, ভেতরের স্টারটাকে ডেল্টাতে কনভার্ট করেছি, আমি যেভাবে করলাম সেভাবে করলাম। কিন্তু তোমাদের যেহেতু জিলেট যারা দেবে তাদের জন্য একটা শর্টকাট বলে দিই, এই রকম অঙ্কর ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সগুলোর মান স্টারের ক্ষেত্রেও যা ডেল্টার ক্ষেত্রেও তাই হয়, দেখো এখানে 4 ওহম, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মনে রাখবে যে রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিচ্ছে, যেহেতু সবকটাই 4, তাই 4/2 করবে, কি করবে 4/2, 2 ওহম। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আলটিমেটলি দেখো আমার 2 ওহমই এসছে। যদি এখানে 6 ওহম থাকতো প্রত্যেকটা রেজিস্ট্যান্স মান, সেক্ষেত্রে তো 6/2 মানে 3 ওহম। যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান 3 ওহম থাকতো তাহলে হতো 3/2 মানে 1.5 ওহম। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কি বললাম, যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান সেম থাকে, যেহেতু 4 ওহম আছে তাই 4/2 2 হলো, যদি 6 ওহম থাকতো তাহলে 6/2 3 হতো, যদি 3 ওহম থাকতো তাহলে 3/2 1.5 ওহম হতো। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান এরকম থাকলে অঙ্কটা না করেই ডাইরেক্ট তোমরা ভ্যালুটা বার করবে। কী করে, রেজিস্ট্যান্সের মান বাই 2টা সবসময় কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সের মান বাই 2, ঠিক আছে। তো যদি এখানে 5 ওহমের প্রত্যেকটা রেজিস্ট্যান্স থাকতো সেক্ষেত্রে কী হতো 5/2 মানে 2.5 ওহম হয়ে যেত, যদি 8 ওহম থাকতো তাহলে 8/2 মানে 4 ওহম হয়ে যেত। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা গেলে একটা শর্ট ট্রিক, মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটা বুঝেছো, তাহলে তোমরা 4 নম্বর অঙ্কটাও পারবে, আমি আর ওটা করাবো না।
2 নম্বর অঙ্ক বুঝেছো, 3 নম্বর অঙ্ক বুঝেছো, তাহলে 5 নম্বর অঙ্কটাও পারবে, আমি করাবো না। এরপর তোমাদের একটা অঙ্ক আমি যেটা করাবো, এরপর একটা করাবো, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এরপর যেটা করাবো, দেখো 1 নম্বর অঙ্কটা করলে 4 নম্বর অঙ্কটা পারবে, 2 আর 3 বুঝলে 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, দেখো 5 নম্বর অঙ্কটাতে বলেছে 6টা রেজিস্টার 5 ওহমের, তাহলে এটার অ্যান্সার কী হবে, 5/2 মানে 2.5 ওহম শর্টকাটে। আর যদি সেমিস্টারে আসে তাহলে সেমিস্টারে থাকলে এইভাবে করতে হবে বড় বড় করে, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কতে একটা স্পেশাল সূত্র লাগবে। 6 নম্বর অঙ্কটা যেটা করাবো সেটার ক্ষেত্রে একটা স্পেশাল সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা হলো 6 নম্বর অঙ্কের জন্য তোমাদের একটা স্পেশাল সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো যে RT = R0 1 + আলফা ইন্টু T2 - T1, ঠিক আছে। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। RT = R0 1 + আলফা T2 - T1, যেখানে RT কি, RT হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল অ্যাট T2 টেম্পারেচার, R0 কি, রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল অ্যাট T1 টেম্পারেচার, আলফা হচ্ছে কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আর T2 তো বললাম টেম্পারেচার, T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে। তাহলে RT হচ্ছে কি, RT মনে রাখবে রেজিস্ট্যান্স অ্যাট T2 টেম্পারেচার, R0 হচ্ছে কি, রেজিস্ট্যান্স অ্যাট T1 টেম্পারেচার, আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, T2 হচ্ছে কি ফাইনাল টেম্পারেচার, T1 হচ্ছে কি ইনিশিয়াল টেম্পারেচার। তো অঙ্কটা পড়া যাক, 6 নম্বরের অঙ্কটা। এইটা গেল সূত্র, এই সূত্রের উপর অঙ্কটা হবে। তো 6 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, 6 নম্বরের অঙ্কটা বলেছে যে দ্য ফিল্ড কয়েলস অফ এ জেনারেটর হ্যাভ রেজিস্ট্যান্স অফ 150 ওহম অ্যাট 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছো 150 ওহম অ্যাট 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে T0 হচ্ছে 16 ডিগ্রি, আর R0কে 150 ওহম, অ্যান্ড আফটার 6 আওয়ার রান, এবং 6 ঘন্টা চলার পর দ্য রেজিস্ট্যান্স হ্যাডস ইনক্রিজ টু 160 ওহম, রেজিস্ট্যান্সটা কত হয়ে গেছে 162। তাহলে আমার এখানে RT হচ্ছে 162। হোয়াট ইজ দ্য ফাইনাল এভারেজ টেম্পারেচার অফ দ্য কয়েল, মানে আমাকে T2টা বার করতে বলেছে। ফাইনাল এভারেজ টেম্পারেচার বলতে T2টা বার করতে বলেছে, কারণ T1টা বলে দিচ্ছে 16, R0 বলে দিয়েছে 150, RT বলে দিয়েছে 162, আর কি বার করতে বলেছে T2, রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে দিয়েছে, মানে আলফা বলে দিয়েছে। তাহলে দেখো RT বলে দিয়েছে, দেখো আমি সব মান যেগুলো বলে দিয়েছে RTর মান বলে দিয়েছে, RTর মান কত বলেছে, RTর মান বসিয়ে দাও, আমার বলে দিয়েছে 162। 6 ঘন্টা চলার পর 162 ওহম হয়েছে, তাই RT হচ্ছে কি 162। ইনিশিয়ালি R0 বলে দিয়েছিল দেখো 150 ওহম, 1-এর জায়গায় 1 বসালে। আলফার মান কত বলে দিয়েছে, দেখো আলফার মান বলে দিয়েছে 0.0043। T2র মান বলে দেয় না, এটাই বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য ফাইনাল এভারেজ টেম্পারেচার, তাহলে T2 বলে দেয়নি। T1 বলে দিয়েছে দেখো 150 ওহম কততে ছিল 16 ডিগ্রিতে, তাই T1 হচ্ছে 16। তো এখানে তুমি সব মানই জানো, তো মানগুলো পুট করে দাও, ইকুয়েশনটা সলভ করে নাও, তাহলে আমার অঙ্কটা, এখানে তুমি সব মানই জানো, মানগুলো পুট করে নাও, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তো এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, কিছুই নেই এখানে। দেখো একটাই আননোন T2টা, তো T2টা সলভ করে নাও, তাহলে T2টা বেরিয়ে যাবে। এই গেল তোমাদের 6 অবধি অঙ্ক। তো আজকে তোমাদের এতটাই থাকলো। এবার দেখো 6 নম্বর, এবার যদি 6 নম্বর অঙ্কটা বুঝে যাও, তাহলে 6 নম্বর অঙ্কটা বুঝে গেলে 6 নম্বরের মতনই আরও একটা অঙ্ক আছে, হয়তো না 6 নম্বর অঙ্কের মতো আরও একটা অঙ্ক এসেছিলো তোমাদের, 6 নম্বর অঙ্কটা পারবে। এবার 1 নম্বর অঙ্কটা পারলে 5 আর 7 অবধি হয়ে যাবে। তো তোমাদের এই 7 অবধি অঙ্ক আজকে যা যা পড়ালাম তার মধ্যে হয়ে যাবে। কাল থেকে তোমাদের KVL এর অঙ্ক দেখাবো, ঠিক আছে। কালকে তোমাদের KVL এর অঙ্ক দেখাবো, একটা অঙ্কই কালকে 8 নম্বর অঙ্কটাই KVLও দেখাবো এবং স্টার ডেল্টাতেও দেখাবো, ঠিক আছে। একটা অঙ্ক কালকে দুটোভাবে দেখাবো, তাহলেই তোমাদের কালকে ডিসি সার্কিট কমপ্লিট হয়ে যাবে। একটা অঙ্ক তোমাদেরকে দুটোভাবে দেখাবো, যে দুভাবেই অ্যান্সার একই আসছে, যেভাবে করবে, ঠিক আছে। তাহলে KVL দেখাবো, এবং কোনো একটা, এটাকে হুইস্টন ব্রিজ বলা যায় না, কোনো একটা অঙ্ক কীভাবে KVL দিয়ে করবে বা স্টার ডেল্টা দিয়ে করবে সেটাও দেখাবো, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো আজকে এই 7 অবধি অঙ্কই থাকলো। 1, 5 আর 7 একই রকম টাইপের, 6 একটু আলাদা টাইপের, 3 আর 5 এক টাইপের, ঠিক আছে। 1, 5, 7 এক টাইপের, 3 আর 5 এক টাইপের, আর 6 এক টাইপের। তাহলে 3 টাইপের আজকে অঙ্ক তোমরা শিখলে, আশা করছি তোমরা করতে পারবে। তো আর কি তোমাদের এখন কোনো ডাউট আছে? এতটা যা পড়ালাম সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে হ্যাঁ ক্লিয়ার লেখো, আর ডাউট থাকলে কোনটার উপর ডাউট আছে সেটা বলো। আর যে নোটসটা খাতায় করলাম সেটা কি গ্রুপে পাঠানোর দরকার আছে?
যে নোটসটা খাতায় লিখলাম সেটা কি গ্রুপে পাঠাবো? তোমরা তোমাদের মতামত দাও। তো আজকে এখানে শেষ হলো, 7 অবধি অঙ্ক করা হলো। 8 নম্বর অঙ্কটা কালকে করাবো, দুটো পদ্ধতিতে করে দেখাবো। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেভিএল এর অঙ্ক আমাদেরকে কী করে করতে হয়, কেভিএল এর অঙ্ক আমাদেরকে কী করে করতে হয়। তাহলে তোমরা যে কোনো কেভিএল ল অ্যাপ্লাই করে যে কোনো সার্কিটের অঙ্ক করতে পারবে, ডিসি সার্কিটের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে এরপর। ওকে, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফিনিশ। থ্যাংক ইউ ভেরি মাচ।